আম্মুর বান্ধবীর মেয়ে যখন গার্লফ্রেন্ড। লেখক, গল্পের ক্যানভাস জুনিয়র রাইটার। পর্ব ১। সকাল বেলা ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি 50+ মিস কল। আমি এটা দেখে একদম ভয় শেষ, কলিজার পানি শুকিয়ে গেছে, কারণ নাম্বারটা হচ্ছে মিথিলার। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 10টা বাজে। আমি মনে মনে নিজেকে বললাম, আজকে সিয়াম তুই শেষ, কেন যে তুই এমন করিস? আজকে বুঝবি কত ধানে কত চাল। তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর কপালে শনি আছে। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আম্মুর কাছে কোনোমতে বলে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম মিথিলার বাসার উদ্দেশ্যে। যেতে যেতে পরিচয়টা দিয়ে ফেলি, আমি সিয়াম। আমার পরিবারের লোকজন বলতে, আমি বাবা মায়েরাই। আমার বাবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। আমার মা গৃহিণী, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আর যারা কথা বলছিলাম মানে মিথিলা, ও হচ্ছে আম্মুর বান্ধবী মরিয়ম আন্টির মেয়ে। উনারা আমাদের থেকে অনেক ধনী, কিন্তু মনে কোন অহংকার নেই। আমাকে অনেক আদর করেন আন্টি। আমিও উনাকে অনেক সম্মান করি। আচ্ছা, আপনারা এতটুকু জানেন, বাকিটুকু সাথে থাকবেন জানতে পারবেন। আসলে মিথিলা আর আমি ছোটবেলার বন্ধু। কিন্তু মাঝখানে ওর বাবার সরকারি চাকরি থাকায় ট্রান্সফার হয়ে যায় অন্য জেলায়। তখন আমাদের মধ্যে আর দেখা হয় না, কথা বলাও কমে যায়। প্রায় 5 বছর পর উনারা আবার টাঙ্গাইলে ব্যাক করেন। এরপর আবার আমাদের দেখা হয়। প্রথমে আমরা কেউ কাউকে চিনতেই পারি না, অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের দুজনের মধ্যেই। পরবর্তীতে আমরা আবার সেই আগের মতো মিশতে শুরু করি। আমি মিথিলাকে তুই করে বললেও মিথিলা আমাকে তুমি করে বলতো। তবে রাগ উঠলে তুই করেই বলে। এভাবে একটা বছর যায় আমাদের আবার একসাথে। এ কদিনে আমাকে অনেক জ্বালাইছে মিথিলা। আজকে ওর একটা বান্ধবীর বার্থডে, এখানে ও যাবে, একা যাবে না, তাই আমাকে সাথে নিয়ে যাবে। তাই আমাকে সকাল সকাল রেডি থাকতে বলছিল। কিন্তু আমি বেলা 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালাম। এখন না জানি কি বলে। দোয়াদ্রুদ পড়তে পড়তে পৌঁছে গেলাম মিথিলার বাসার। বাসায় এসে কলিং বেল দিতেই আন্টি দরজা খুলে দিল। আমি, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? আন্টি, ভালো আছি, তবে তুই মনে হয় ঠিক থাকবি না। যে রাগ দেখলাম। আমি, আন্টি ভয় দেখাইও না তো। এমনই খুব ভয় আছি। আন্টি, আচ্ছা ভিতরে যা, তবে সাবধানে। আমি আস্তে আস্তে ভিতরে গেলাম, মিথিলার রুমে গিয়ে দেখি দরজা খোলা, ও বিছানায় বসে আছে রেডি হয়ে। চেহারায় রাগ স্পষ্ট। আমি বলল, আমি, মিথিলা আমি আসছি, চল, বসে থাকলে চলবে না, দেরি করেছিস অনেকটা। এটা বলার সাথে সাথে আমার উপরে হামলা হলো। আমাকে পিটাচ্ছে আর বলছে, মিথিলা, শয়তান্ট, বাদর, আমাকে বলছিস দেরি হয়েছে তাই না? তুই এতক্ষণ কোথায় ছিলি হ্যাঁ? আমি যে কালকে বারে বারে বললাম, কালকে সকাল সকাল চলে আসি, সেটার কি হলো? তোর ফোন দেখ, আমি কতগুলো ফোন দিয়েছি। এখন দেখ তোর কি করি। আমাকে মারছে আর বলছে, আমি, এই ছাড়, লাগছে তো, ব্যথা পাচ্ছি। মিথিলা, ব্যথা পাবার জন্যই মারছি। আমি কোন মতে ওর হাত থেকে ছুটে দৌড় দিলাম। মিথিলাও আমার পেছনে দৌড়াচ্ছে, তখনই ওর পা স্লিপ খেয়ে পড়ে যেতে নিলে আমি ধরে নিলাম। কিন্তু আমিও ঝোঁক সামলাতে পারলাম না, মিথিলাকে নিয়ে মেঝেতে পড়ে গেলাম। মিথিলা আর আমার ঠোঁটজোড়া মিশে গেল একসাথে। মিথিলা আর আমি কেমন যেন ঘোরের মধ্যে আছি। মিথিলাজকে নীল কালার একটা শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজল পরা, এক কথায় অপরূপ সুন্দরী লাগছে। এত কাছ থেকে এভাবে কোনোদিন দেখিনি মিথিলাকে। মিথিলার হুঁশ ফেরার পর আমার উপর থেকে উঠে যায় তাড়াতাড়ি, আমারও হুঁশ হয়। আমরা দুজনেই লজ্জায় লাল হয়ে গেলাম। কিছুক্ষণ পর মিথিলা বলছে, মিথিলা, তুমি কি ঠিক আছো? লাগে নাই তো? আমি, হুম ঠিক আছি, আর আমি খুব দুঃখিত, এটা আমি ইচ্ছে করে করি নাই। মিথিলা, আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আর আমার ভালোই লেগেছে, আস্তে আস্তে বলল। আমি, হ্যাঁ কি বললি? মিথিলা, কিছু না, চল, সময় নাই। আমিও আর 7-5 না ভেবে চলে গেলাম নিচে। নিচে যাওয়া মাত্রই আন্টি বলল, আন্টি, বাবা সিয়াম, বেঁচে আছিস এখনো?
মিথিলা, কেন মা, কি হয়েছে ওর আবার? আন্টি, না, ওকে একটা মানুষ নামের বাঘিনীর কাছে পাঠিয়েছিলাম তো তাই ভয় হচ্ছিল। আমি, আরে আন্টি বাদ দেন, দুইটা নাপা পেলে ঠিক হয়ে যাবে। আমরা এখন যাই, অনেকটা দেরি হয়ে গেছে। আন্টি, আচ্ছা যা, দেখে শুনে যাস বাবা, আর আমার পাগলি মেয়েটাকেও দেখে রাখিস। মিথিলা, কি সব বলছো কিছুই মাথায় ঢুকছে না। আমি, তোর কিছু বুঝতে হবে না, চল। তারপর দুজনে মিলে চলে আসলাম রাস্তায়। একটা রিকশা নিলাম, তারপর রিকশাওয়ালাকে ঠিকানা দিয়ে আমরা বসে পড়লাম। মিথিলা আমার দিকে চেপে বসেছে তাই আমি আরেকটু পরে আসলাম। তখনই মিথিলা বলল, মিথিলা, ওইদিকে চেপে বসেছ কেন, এত এদিকে আসো। আর একটা কথা, ওখানে গিয়ে কোন মেয়ের দিকে তাকাবে না, ঠিক আছে? আমি, না, আমি এখানে ঠিক আছি। আর আমার তো সারা জীবন সিঙ্গেল থাকার কোন ইচ্ছা নাই, তাই ভাবলাম অনুষ্ঠানে গিয়ে কাউকে পছন্দ হয় কিনা দেখব। তোকে কত বললাম তোর একটা বান্ধবীকে পটিয়ে দিতে, তুই তাও দিলি না। মিথিলা, তুই শুধু একবার তাকিয়ে দেখ আমার বান্ধবীর দিকে, তারপর দেখাচ্ছি আমি কি জিনিস। খুব রেগে। আমি, রাগিস কেন? আচ্ছা তুই একটা কথা বলতো, তুই সবসময় আমাকে তুমি করে বলিস কেন? আবার রাগ উঠলে তুই করে বলিস। মিথিলা, সেইটা আমার ব্যাপার, তোমাকে দেখতে হবে না। আমি, আচ্ছা ঠিক আছে চল, কথা বাদ দিয়ে। তারপর আমরা চলে আসলাম সেই বাসায়। সেখানে গিয়ে রিকশা থেকে নেমে ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার সাথে সাথেই চারদিক থেকে এক ঝাঁক মেয়ে এসে মিথিলাকে ঘিরে ধরল। সবাই কথা বলছিল, তখনই মাহিয়া এগিয়ে আসলো। মাহিয়া, কিরে, তোকে আমি কখন আসতে বললাম আর তুই কখন এলি? আমি কিন্তু রাগ করেছি। মিথিলা, আরে জানু, রাগ করছিস কেন? এই নে তোর গিফট, আর আজকে একটা কাহিনী হয়েছে, চল তোকে বলি। এটা বলেই চলে যাচ্ছিল দুজনে। হঠাৎ আমার কথা মনে পড়ল মিথিলার, তখনই মাহিয়াকে বলে আমার কাছে চলে আসলো, আর বলল, মিথিলা, এই সিয়াম শোন, আমি একটু আসছি, তুমি চাইলে ঘুরে দেখতে পারো। তবে সাবধান, কোন মেয়ের দিকে তাকাবে না। আমি, আচ্ছা ঠিক আছে। তারপর মিথিলা চলে গেলাম সেখান থেকে। আমি ঘুরতে ঘুরতে মাহিয়ার বাবার কাছে চলে গেলাম। তারপর আমি, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল, ওয়ালাইকুমুস সালাম, আরে সিয়াম যে, তোমার বাসায় সবাই ভালো তো? আমি, জি আঙ্কেল। আপনি কেমন আছেন? আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বাবা, আমি এই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তুমি সবার সাথে আড্ডা দাও, ঠিক আছে? আমি, ঠিক আছে আঙ্কেল। তারপর আমি একটু চেয়ারে বসে বসে ফোন চালাচ্ছিলাম। এদিকে মিথিলা আর তার বান্ধবীরা আড্ডা দিচ্ছিল। মিথিলা আজকে সকালে ঘটে যাওয়া সব কাহিনী ওদের সাথে শেয়ার করে। এরপর সবাই হাসতে শুরু করে। তখনই মাহিয়া বলে, মাহিয়া, আচ্ছা মিথিলা, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলে দিলেই তো পারিস। মিথিলা, আরে আমার ভয় হয়, যদি ও ভুল বুঝে। মালা, আরে মাহিয়া ঠিকই বলেছে, তুই বলবো বলবো করে বলবি না, পাশ থেকে আরেকজনের নিয়ে চলে যাবে। মিথিলা, আরে বাজে কথা বাদ দে, আমি থাকতে তা হতে দেব না। আচ্ছা চল বাইরে যাই। বাইরে এসে সবাই যা দেখতে পেল। পর্ব 2। আমি চেয়ারে বসে বসে ফোন চালাচ্ছিলাম, তখনই একটা মেয়ে আসলো, আমাকে বলছে। মেয়েটা, হ্যালো, আপনাকে তো চিনলাম না। আমি, কোন কিছু না পেলে ফোন চালাচ্ছি, মনে করেছি অন্য কাউকে বলেছে। মেয়েটা, হ্যালো। আমি, ওহ, আমাকে বলছেন? মেয়েটা, হ্যাঁ, আমি তমা, মাহিয়ার ফ্রেন্ড। আপনাকে তো চিনলাম না, হাত বাড়িয়ে দিয়ে। আমি, ওহ, আমি সিয়াম, আমিও বলতে পারেন মাহিয়ার ফ্রেন্ড। কারণ আমি হচ্ছি মাহিয়ার বেস্ট ফ্রেন্ড এর বেস্ট ফ্রেন্ড। ভদ্রতার খাতিরে হাত মিলালাম। মেয়েটা আমাকে আবার বলছে, তমা, ওহ তাহলে তো ভালোই। আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? আমি, ওমম আচ্ছা ঠিক আছে, নাম্বারটা উঠান। 0179, এটাই হচ্ছে আমার নাম্বার। কতদিন আর সিঙ্গেল থাকবো, দেখি পটে কিনা। এদিকে মিথিলা বান্ধবীদের নিয়ে বাইরে চলে আসলাম রুমের।
তখনই দেখতে পেল সিয়ামের সাথে একটা মেয়ে বসে আছে। এটা দেখে মিথিলার প্রচণ্ড রাগ হলো, হে দ্রুত সিয়ামের দিকে চলে যাচ্ছিল। যে শুনতে পেল মেয়েটা বলছে পরে এক সময় কল করবে। তখনই মিথিলা বলে, মিথিলা, কি কথা হচ্ছে এখানে? আমি কিছু বলার আগে তমা বলল, তমা, কিছু না, এমনই ওনার নাম্বারটা নিলাম কথা বলার জন্য। মিথিলা, কি তুই ওকে নাম্বার দিয়েছিস সিয়াম? তোর একদিন কি আমার একদিন, আজকে আয় আমার সাথে। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ছাদে। আমি, এই হাত ছাড় লাগছে তো, আর নাম্বার দিয়েছি তো কি হয়েছে? আমি তো আর সেধে নাম্বার দেই নাই, আমার কাছে চাইছে তাই দিয়েছি। মিথিলা, কোন কথা না, আমি তোকে বলছিলাম কোন মেয়ের দিকে তাকাবি না, কথা বলবি না, তুই সেইটা মানিস নাই। কানে ধরে ওঠবস বলছি, এটাই তোর শাস্তি। আমি, আজব ব্যাপার। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে মিথিলা, আমরা বেস্ট ফ্রেন্ড বলে সব সময় তোর অন্যায় আবদার মেনে নিয়েছি, কিন্তু এটা বেশি বেশি হচ্ছে কিন্তু। আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না এটা কিন্তু তোর ঠিক করার কথা না। মিথিলা, কিন্তু এসব করার অধিকার আমার আছে। এখন তুই কান ধর বলছি। আমি, আমি পারবো না। মিথিলা, ও ঠিক আছে। গলার আওয়াজ কেমন যেন হয়ে গেল, কান্না কান্না ভাব। আমি, এই তুই কান্না করছিস কেন? আমি ধরছি কান, তুই যে কেন এমন করিস কিছুই বুঝতে পারি না। কান ধরে বললাম। মিথিলা, তুমি কি বুঝতে পারো না, আমি কেন এমন করি? তোমাকে সবার থেকে দূরে রাখি, তোমাকে সব সময় শাসন করি, খারাপ পথে চলতে দেই না। কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে চাই। এর কারণেই তোমাকে অন্য মেয়েদের সাথে দেখলে খুব কষ্ট হয়। একদম কান্না করে দিল। আমি, কি বলছিস এসব, পাগল হয়ে গেলি নাকি? আমরা দুজন শুধু ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তাছাড়া আমি আর কিছু ভাবি নাই। তোকে এই নজরে দেখি নাই। মিথিলা, ভাবো নাই তো ভাববে এখন থেকে, আমি বাবা মাকে সব জানাবো। এই বলে মিথিলা আমার উপর আচমকা হামলা করল, আমার ঠোঁট দুটি একদম নিজের আয়ত্তে নিয়ে নিলে, আমি কিছু বলতে গিয়েও পারলাম না। 5 মিনিট পর ছেড়ে দিল, হাঁপাতে হাঁপাতে বললাম, আমি, এসব আমি একদম পছন্দ করি না মিথিলা। আবার যদি এমন পাগলামি করিস তাহলে একদম আর কথাই বলবো না। মিথিলা, আমি তোমাকে ভালোবাসি তাই তোমার সাথে এমন করি। প্লিজ কথা বলা বন্ধ করো না। আমি, দেখ আমি কোন সিন ক্রিয়েট করতে চাই না, চল নিচে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে হয়তো। তারপর আমরা নিচে গিয়ে অনুষ্ঠানে যোগ দিলাম। কেক কাটা হলো, মিথিলা এক টুকরো কেক নিয়ে আমার দিকে আসছিল, তখনই তমা এসে আমাকে কেক খাইয়ে দেয়। এটা দেখে মিথিলা একদম রাগে ফায়ার হয়ে যায়। আমি সেটা বুঝতে পেরে আমি দ্রুত মিথিলার কাছে এলাম। তারপর বললাম, আমি, আচ্ছা মিথিলা বাদ দে, ও ভুল করে খাইয়ে দিছে। মিথিলা, এখন কিছু বললাম না, আমি এখানে কোন প্রকার সমস্যা করতে চাই না, তোমার খবর আছে। আমি কিছু বলতে পারলাম না, তার আগেই আমার হাতে কেক ধরিয়ে দিয়ে চলে গেল মিথিলা। আমার অবস্থা একদম ভয় শেষ। বাসায় গিয়ে না জানি কি করে পাগলিটা। আমিও মিথিলাকে কিছুটা পছন্দ করি, কিন্তু কখনো প্রকাশ করি নাই। কারণ এটা জানতে পারলে ও পাগলামি করবেই বিয়ের জন্য। আমার কোন ইনকাম সোর্স নেই, তাই আমি এটা পারবো না বাবার উপরে এত প্রেশার দিতে। অনুষ্ঠান শেষ করে দুজন আবার রিকশায় করে চলে আসলাম মিথিলাদের বাসায়। কারণ সেখানে আমার বাইকটা রাখা আছে। রিকশা থেকে নেমে আমি মিথিলাকে বললাম, আমি, মিথিলা তুই যা, আমি বাইকটা নিয়ে এখনই চলে যাব। মিথিলা চুপচাপ ভেতরে চলে গেল। আমি তখন বুঝলাম এখন যদি আমি চলে যাই তাহলে আমার পরবর্তীতে খবর আছে। রাগটা কমাতে হবে ভিতরে গিয়ে। তাই পিছন পিছন গেলাম। গিয়ে দেখি আঙ্কেল কেবলই আসছেন আর আন্টিও আছে। তখনই মিথিলা সবার সামনে বলল, মিথিলা, আব্বু আমি একটা কথা বলতে চাই। আম্মু তুমি এদিকে আসো। আঙ্কেল, আচ্ছা কি বলবি মা বল, আর বাবা সিয়াম বসো এখানে, আমার সাথে কিছু কথা আছে। আমি, ঠিক আছে আঙ্কেল, ভয়ে ভয়ে গিয়ে বসলাম, মিথিলা না জানি কি বলে
মিথিলা, আব্বু আম্মু আমি সিয়ামকে বিয়ে করতে চাই। খুব শীঘ্রই, অনেক অনেক ভালোবাসি অনেকদিন থেকে, আজকে সিয়ামকে জানিয়েছি তা। কিন্তু ও মানতে নারাজ, আমি চাই তোমরা সিয়ামের বাবা মার সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক কর। হয়তো অন্য কোন মেয়ের পিছনে পড়ে যাবে খুব রেগে কথাগুলো বলল। এ কথা শুনে আমি তো শেষ। আঙ্কেল তখন বললেন, আঙ্কেল, মা কি হয়েছে বলো তো? মিথিলা, আমি এখন কৈফিয়ত দিতে একদম পারবা না। তুমি যা বলেছি তাই কর, কাল সকালে উঠে জানি সবকিছু ঠিকঠাক পাই। এটা বলে মিথিলা সেখান থেকে হনহন করে চলে গেল তার রুমে। তখনই আঙ্কেল আমার কাছে জিজ্ঞেস করলেন, আঙ্কেল, কি হয়েছে সিয়াম, মিথিলা এমন করছে কেন? আমি, আঙ্কেল আন্টি আমি তো ভুলতে পারছি না, মিথিলার কি হলো হঠাৎ করে। নর্মালি বার্থডে পার্টিতে গিয়েছিলাম। সবটা বললাম শুধুমাত্র ওইটুকু বাদে। আঙ্কেল, আচ্ছা সবই বুঝলাম, তুমি মানা করলে কেন? আমার সাথে আমরা আজকে এই ব্যাপারে কথা বলতাম, মিথিলাকে তোমার কেমন লাগে? আমি, আঙ্কেল, আমি এখনো ছোট, কোন প্রকার ইনকাম করার কোন ব্যবস্থা নেই আমার। আমি আসলে এত বড় সিদ্ধান্ত এত বড় দায়িত্ব নিতে চাই না। আমার কপালে আল্লাহ যা রাখছে তাই আমি গ্রহণ করব। আঙ্কেল, আমি তোমার জবের জন্য সব ব্যবস্থা করব, আর তাছাড়া আমার একটা মাত্র মেয়ে। আমার যা আছে সবকিছুই তোমার হয়ে যাবে। তোমার আব্বু আম্মুর সাথে আমরা কথা বলবো। আমি, আঙ্কেল, এটা কেমন করে হয়? আপনারা মিথিলাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন, মাশাল্লাহ মিথিলার চেহারাও অতুলনীয়। আপনার আমার পিছে কেন পড়ে আছেন, আর তাছাড়া আপনাদের সম্পত্তির উপর আমার কোন লোভ নাই। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, মধ্যবিত্ত ফ্যামিলি দেখে একটা মেয়ে বিয়ে করব। কিন্তু আপনারা যদি মিথিলাকে আমার কাছে দেন মিথিলাকে, তাহলে মিথিলা কি এতটা সুখে শান্তিতে থাকতে পারবে? আঙ্কেল, বুঝেছি তোমার সাথে কথা বলে পারবো না, তোমার আব্বুর সাথে কথা বলতে হবে। আমি, অনেকটা রাত হয়ে গেল, এখন আমি যাই আঙ্কেল তাহলে। আঙ্কেল, ঠিক আছে। আমি, আচ্ছা আঙ্কেল আসি, আসসালামু আলাইকুম। এরপর আমি বাইকটা নিয়ে সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে আম্মুর সাথে সবটা খুলে বললাম। আম্মু বলল, আম্মু, আচ্ছা মিথিলাকে তোর কেমন লাগে? আমি, কেন হঠাৎ এমন কথা বলছো কেন? মিথিলা তো দেখতে শুনতে ভালোই, শুধু একটু বেশি রাগী। আম্মু, ব্যাস আর কিছুই লাগবে না। তুই এখন যা, পরে কথা হবে এই ব্যাপারে। আমি আর 7-5 না ভেবে চলে আসলাম রুমে। তারপর, ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবছি আজকের কথা। কি থেকে কি হয়ে গেল, মিথিলাকেও ভালো লাগছে আমার এখন। কিন্তু সমস্যা একটাই, ওরা খুব বড়লোক, আমরা মধ্যবিত্ত। আমাদের কখনো হয়তো মিলন হবে না, যদিও আমাদের বিয়ে হয় তাহলেও হয়তোবা টিকবে না। কারণ অভাবে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায়। এভাবে ঘুমিয়ে পড়লাম ভাবতে ভাবতে, সকালবেলা উঠে এমন একটা কিছু হবে ভাবতে পারি নাই। পর্ব 3। মিথিলাদের বাসায় থেকে এসে আম্মুর সাথে কথা বলে এসে ঘুমিয়েছিলাম, সকাল সকাল বুকে বেশ ভারী কিছু অনুভব করছিলাম। তাই আমার ঘুমটা হালকা হচ্ছিল, নাকে সেই চেনাপরিচিত পারফিউমের স্মেল। আমার চোখ খুলে গেল, আমি দেখতে পেলাম মিথিলা আমার উপরে শুয়ে আছে, ওর মুখ আমার মুখের খুব কাছাকাছি। ও আমাকে কিছু না বলতে দিয়ে আলতো করে ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করল, তারপর বলল, মিথিলা, কলিজা, তোমার জন্য সারপ্রাইজ আছে। উঠো, নিচে আসো। আমি, আগে তুই আমার উপর থেকে উঠো, সব সময় এমন পাগলামি ভালো লাগে না। তুই বুঝতে পারছিস না কেন, এগুলো তো তোর স্বামীর হক। তুই এগুলোর এভাবে নষ্ট করিস না, তুই সাথে সাথে আমার স্ত্রীর হকও নষ্ট করছিস। মিথিলা, তুমি হবে আমার স্বামী আর আমি তোমার একমাত্র আদরের স্ত্রী। আমি, দেখ এমন ফাইজলামিট করিস না, সকাল সকাল ঘুম ভেঙ্গে দিলি। মিথিলা, আচ্ছা নিচে আসো, সবাই অপেক্ষা করছে। এই বলে মিথিলা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে আমি তো অবাক, মিথিলা মাঝে মাঝে সকাল সকাল আমাদের বাসায় আসলেও আঙ্কেল আন্টি কখনো এত সকালে আমাদের বাসায় আসতেন না। সাথে বাবা মাও আছে, আমি গিয়ে সালাম দিয়ে বললাম,
আমি, আসসালামু আলাইকুম, আঙ্কেল আন্টি কেমন আছেন? এত সকালে কোন সমস্যা হয়েছে? আঙ্কেল, আরে না বাবা, তোমাদের ব্যাপারে কথা বলতে এলাম। তখনই আন্টি বলে, আন্টি, বেআইন তাহলে ওদের মতো নেই, কবে ওদের চার হাত এক করতে পারি আমরা? আম্মু, আরে হ্যাঁ বেআইন, আপনিই জিজ্ঞেস করেন। তখনই আঙ্কেল আমাকে বললেন, আঙ্কেল, সিয়াম, আমরা তো তোমাকে না জানিয়ে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা মিথিলা আর তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কিন্তু বিয়ের ডেটটা ঠিক করি নাই। এখন তোমরাই বলো কবে হলে ভালো হয়। এই কথা শুনে আমি সবার দিকে তাকালাম, আব্বু আম্মু দেখি খুব খুশি, আঙ্কেল আন্টিও দেখি খুব খুশি। মিথিলা দরজার পর্দার পাশে দাঁড়িয়ে হাসছে। সব কিছু দেখে আমি আর বিয়েতে অমত করলাম না। তবে আল্লাহ ভালো জানেন এই পাগলি আমার জীবনটা কি করে ফেলে, তাও বললাম। আমি, আপনারা আমাদের গুরুজন, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা কিভাবে তা অমান্য করে। তবে আমি এখনই বিয়ে করতে পারবো না। আঙ্কেল, কেন বাবা, কি হয়েছে? আমি, আঙ্কেল, আমি আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়েশাদির চিন্তা করব। যদি আমি এই অবস্থায় বিয়ে করি তাহলে কি আমি মিথিলাকে সুখে রাখতে পারবো? বলেন। তখনই মিথিলা আড়াল থেকে এসে বলে, মিথিলা, আমি পারবো সুখে থাকতে, আমি কোন অজুহাত শুনতে চাই না। যদি আমার কথা না শুনো তাহলে আমি নিজকে শেষ করে দিব, এই বলে দিলাম। হাতে ছুরি নিয়ে। আঙ্কেল, না বাবা, আমি আগেও বলেছি এখনো বলেছি, তুমি দরকার পড়লে আমার কোম্পানি সামলাবে। তবে যেহেতু তুমি এটা চাচ্ছ না তাহলে তুমি সাধারণ একজন এমপ্লয়ি হিসেবে চাকরি করতে পারো। মা, সিয়াম, তুই তোর আঙ্কেলের কথা মেনে নে, মিথিলা নিজের কোন কিছু করে ফেলবে। আমি, আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো তাই করো। এটা বলার সাথে সাথে মিথিলা দৌড়ে এসে আমাকে সবার সামনেই জড়িয়ে ধরে। আমি বললাম, আমি, এই সবাই দেখছে তো ছাড়ো। বলার সাথে সাথে মিথিলা বুঝতে পারে কি করে ফেলেছে। তাই লজ্জা লাল হয়ে দৌড়ে চলে যায় রুমে। আমিও লজ্জায় পড়ে গেলাম। তখনই আঙ্কেল বলল, আঙ্কেল, আচ্ছা বেয়াই, আগামী সপ্তাহের শুক্রবার বিয়েটা হলে কেমন হয়? একটা ভালো দিন আছে শুক্রবার। আব্বু, আচ্ছা ঠিক আছে, এই কথাই রইল। আঙ্কেল, আচ্ছা তাহলে আমরা উঠি এখন। আম্মু, নানা কি বলছেন বেয়াই? আগে ছিলেন বান্ধবীর হাজবেন্ড, এখন হচ্ছেন বিয়াই, না খাইয়ে কেমনে ছাড়ি? এখনই যাওয়া হবে না, খাওয়া দাওয়া করার পর তারপর যাবেন। আন্টি, আচ্ছা ঠিক আছে। তারপর আমি উঠে রুমে চলে এলাম। তখনই মিথিলা আমাকে টান মেরে বিছানায় ফেলে দিল। আমার উপরে এসে শুয়ে পড়ল, তারপর বলল, মিথিলা, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি এখন বিয়ে করতে চাইলে না কেন? আমি, আমি তো কারণটা বললামই। মিথিলা, আগে তো শাস্তি দিতাম, শুধু কিস করতাম, এখন তোমার কি হবে জান, শয়তানিট হাসি দিয়ে। আমি, এটা কিন্তু ঠিক হচ্ছে না মিথিলা, আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, ভুলে যেও না। মিথিলা, তা মানছি না এখন। তুমি তো ভয় পাও তাই কিছু করার সাহস পাও না। আমি, এটা বেশি হয়ে গেল না? মিথিলা, কই বেশি হলো, যা সত্য তাই তো বললাম। আমি, তবে রে। তারপর আমি আমার উপর থেকে মিথিলাকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লাম, তারপর একটানে নিজের কাছে নিয়ে আসলাম, ওর কোমরে হাত দিয়ে টানে আরো কাছে নিয়ে আসলাম। এখন আমরা খুব কাছাকাছি, এতটা কাছাকাছি যে দুজনের গরম নিঃশ্বাস বুঝতে পারছিলাম। মিথিলার ভয় কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমাকে খুব আকর্ষণ করছিল, তাই আর দেরি না করে ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে আসলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানিনা, খুব মিষ্টি লাগছিল। এর আগেও আমি তাহলে আমাকে কিস করেছে কিন্তু এতটা অনুভব করি নাই। হঠাৎ করে ঠোঁটে ব্যথা পাচ্ছিলাম তাই ছেড়ে দিলাম। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বেরোচ্ছে, তাই মিথিলার দিকে তাকালাম। মিথিলা, সরি সরি বাবু, আমি বুঝতে পারি নাই এমনটা হবে। আমি, আচ্ছা ঠিক আছে, তবে এখন বাইরে যাব কিভাবে? ঠোঁটটা ফুলে কলা গাছ হয়ে গেছে। মিথিলা, আরে বলবা ওয়াশরুম পড়ে গিয়ে লেগেছে। তারপর আমি বললাম, আমি, আচ্ছা আগামী শুক্রবার তো আমাদের বিয়ে। তাহলে তুমি তোমার ফ্রেন্ডদের ইনভাইট করো, আমি আমার ফ্রেন্ডের ইনভাইট করি। মিথিলা, আচ্ছা,
একটা কথা আমাকে এখনো ভাবাচ্ছে। কি কথা? মিথিলা, তুমি এত তাড়াতাড়ি আমাকে তুই থেকে তুমিতে চলে আসলে কিভাবে? আমি, তোমাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করেছো কিন্তু কখনো বলি নাই। কি থেকে কি হয় তাই। আমাকে মিথিলা মারার জন্য দৌড়াতে থাকলো, আমিও দৌড়ে চলে গেলাম বাইরে। বাইরে এসে চলে গেলাম আড্ডাখানায়, অনেকদিন ধরে আসা হয় না। এসেই দেখি ওরা সবাই বসে আছে। আগে ওদের পরিচয় দিয়ে নেই, আমরা মোট 4 জন, নাহিদ, আমি, মুশফিক আর শান্ত। আমি গিয়ে বললাম, কিরে তোরা কেমন আছিস? সবাই, সবাই চুপচাপ আমাকে দেখেও না দেখার ভান করছে। আমি, এই তোদের কি হয়েছে কথা বলছিস না কেন? নাহিদ, আপনি কে ভাই, এলাকায় নতুন নাকি? আমি, দেখ ফাইজলামিট করিস না তো। আমাকে চিনতে পারছিস শালা? মুশফিক, আয় তো, সব কোথা থেকে কি চলে আসে যত্ত সব। আমি, ওহ, আমি আরো এই খুশির খবরটা তোদের কি আগে দিতে আসলাম, তোরা তো চিনিস না আমাকে। আচ্ছা, আমারই ভালো বিয়ের খরচ বাঁচল। এটা বলার সাথে সাথে ওরা সবাই চলে আসো আমার কাছে আর বলে। সবাই, আরে কার বিয়ে, কোথায় বিয়ে, আগে বলবি না? আমি, আপনারা কে ভাই? সবাই, তোর বন্ধু আমরা। আমি, আমার জুতা কইরে সালাদের পিটিয়ে নেই আগে। শান্ত, আরে ভাই থামো থামো, তুই আমাদের সাথে সময়ই দিস না এই কয়দিন, তাই আমরা তোর সাথে কথা বলবো না, তাই এমন করা। বন্ধুর সাথে যোগাযোগ না রাখলে কি পরিণতি হয়? আমি, ও সরি, একটু বেশি ব্যস্ত ছিলাম। আচ্ছা, যে কথা বলতে এখানে আসা। আগামী শুক্রবার আমার বিয়ে। আমি আজকে জানা মাত্র তোদের জানাতে আসলাম, তোদের কিন্তু দায়িত্বে নিয়ে সব কাজ করতে হবে। সবাই, বলিস কিরে, বিয়ে করছিস তুই? তা কার সাথে বিয়ে? আমরা অবশ্যই সব দিকটা দেখব। আমি, এটা তোরা জানতে পারবি পরে, তবে এটা শুনে রাখো, আমার জীবনের সব সুখ শেষ। সবাই, ওহ বুঝেছি, আর বলতে হবে না। তারপর আমি সবার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখে মিথিলা চলে গেছে। আমিও বেশি কিছু না ভেবেই পড়া কমপ্লিট করে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আমি মিথিলাকে কল করলাম। মিথিলা আমাকে বলল, মিথিলা, আমার জানটা কি করে? সকাল সকাল আমাকে কল করল। আমি, কিছুই না জান, আজকে শপিং এ যাব তাই বললাম। রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিতে যাব 10টার দিকে। মিথিলা, আচ্ছা ঠিক আছে। তারপর আমি কলটা কেটে দিয়ে বন্ধুদের সবটা জানিয়ে দিলাম। তখনই। পর্ব 4। কালকে আমরা বিয়ের শপিং করতে যাব, তাই বন্ধুদের সবটা জানিয়ে দিলাম। তখনই ওরা বলল, বন্ধুরা, ওই শোন সিয়াম, আমাদের গার্লফ্রেন্ডরাও আসতে চাচ্ছে কালকে। তুই কি বলিস? আমি, 1 মিনিট, তোদের গার্লফ্রেন্ড কোথা থেকে এলো? তোরা না সিঙ্গেল? বন্ধুরা, আরে মামা, আমরা প্রেম করি প্রায় 1 বছর হতে চলল, তুই তো ব্যস্ত লোক, তারপর আবার সিঙ্গেল, তাই আর তোর কষ্ট বাড়াতে চাই নাই। আমি, শালা হারামির দল, তোদের আজকে পাই শুধু ট্রিট নিয়ে ছাড়ব। বন্ধুরা, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে হচ্ছে শপিং মলের সামনে। এই বলে ওরা ফোনটা কেটে দিল। আমি গিয়ে রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম মিথিলাদের বাসার উদ্দেশ্যে। একটু পর পৌঁছে গেলাম, ভিতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে ফোন করলাম মিথিলাকে। আমি, হ্যালো মিথিলা, আমি তো চলে এসেছি। মিথিলা, 2 মিনিট দাঁড়াও, আমি চলে আসছি এখনই। 2 মিনিট পর মিথিলা চলে আসলো। মিথিলা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, মিথিলা, আচ্ছা তুমি ভিতরে গেলে না কেন, আর তোমার বাইক কই? আমি, আসলে ওরা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে তো তাই ভেতরে গেলাম না। আর আমি রিকশায় করে আসছি এখানে। মিথিলা, ওহ, আচ্ছা চলো আমাদের গাড়িটা নিয়ে যাই। তারপর আমরা মিথিলাদের গাড়িটা নিয়ে চলে আসলাম শপিং মলের দিকে। তখনই মিথিলা বলল, মিথিলা, গাড়িটা একটু ওই দিকে নিয়ে চলো তো, আমার বান্ধবীরা চলে আসছে ওই দিকে। ওদের সাথে করে নিয়ে আসতে হবে। আমি, আচ্ছা চলো। তারপর আমরা চলে আসলাম মাহিয়াদের বাসার সামনে। সেখানে সবাই দাঁড়িয়ে ছিল। আমরা সেখানে পৌঁছে গাড়ি থেকে নামলাম।
আমাদের নামতে দেখে সবাই এগিয়ে আসলো। মিথিলা বলল, মিথিলা, আচ্ছা সবাই গাড়িতে উঠো। আমরা এক্ষুনি চলে যাব। সবাই, আচ্ছা উঠছি। এরপর সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলাম শপিং মলে। সবাই বেশ হাসি খুশি, তবে একজন বাদে, সে হচ্ছে তমা সিয়ামকে পছন্দ করে। কিন্তু সেইটা সিয়ামকে জানানোর আগেই তার বিয়ের খবর শুনতে পায়। এখন সিয়াম আর মিথিলাকে হাসি খুশি দেখে তমার খুব খারাপ লাগে। তমা মনে মনে সিদ্ধান্ত নেয় সিয়াম আর মিথিলার মধ্যে বিচ্ছেদ ঘটাবে। এদিকে আমার বন্ধুরা সবাই হারিয়েছিল শপিং মলে। আমরা যাওয়ার পর সবাই শপিং শুরু করলাম। শপিং করতে করতে এক পর্যায়ে একজোড়া দুপুর খুব পছন্দ হয় আমার। আমি লুকিয়ে সেগুলো কিনে নিলাম। শপিং শেষ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তখন আমি বললাম, আয় চল, আমাদের সব কিছু কেনা হয়েছে। আর যা বাদ আছে ওগুলো আম্মুরা এসবে উনারাই নিয়ে নিবেন। এখন আমরা দুপুরের লাঞ্চ করে চলে যাই। সবাই, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা সবাই শপিং গুলো গাড়িতে রেখে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সবাই বসার পর আমি আর তমা বাদ ছিলাম। পাশের টেবিলে জায়গা ছিল, সেখানে আমি গিয়ে বসলাম। তমাও খুব খুশি হয়ে আমার পাশে বসতে নিলে মাহিয়া বলে, মাহিয়া, এই তমা এদিকে আয়, ওখানে মিথিলাকে বসতে দে, ওরা দুজনে আলাদা বসুক। মিথিলা, হ্যাঁ ঠিক বলেছিস, তমা এদিকে বস, আমি ওদিকে যাচ্ছি। তমা প্রচণ্ড রাগ নিয়ে গিয়ে মাহিয়ার পাশে বসল। আমরা খাবার অর্ডার করলাম। একটু পর খাবার আসলো। তখনই মিথিলা বলল, মিথিলা, এই সিয়াম আমাকে একটু খাইয়ে দাও না। আমার নিজের হাতে খেতে একদম ইচ্ছে করছে না, তোমার হাতে খেতে ইচ্ছে করছে। আমি আমি এখন পারবো না, আর তাছাড়া এটা রেস্টুরেন্ট, একটু বোঝার চেষ্টা করো। মিথিলা, না আমি জানি না, আমাকে খাইয়ে দিতে হবে। কি আর করার, যতই বোঝাই বুঝবে না, তাই খাইয়ে দিতে থাকলাম। আমি মিথিলাকে খাইয়ে দিচ্ছি। মিথিলা আমার হাতে হালকা করে কামড় লাগলো, আহ করে উঠলাম। এটা দেখে মিথিলা হাসতে থাকলো, আমিও তাই একটু ফাইজলামি করছিলাম ওর সাথে। আমাদের এই খুনসুটি আর রোমান্টিক মুহূর্ত তমার একদমই পছন্দ হচ্ছিল না, তমার আগে ফুঁসছিল। তারপর কোন মতে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে মাহি এদের বাসার সামনে ড্রপ করে আমরা চলে আসলাম মিথিলাদের বাসায়। আঙ্কেল আন্টির সাথে দেখা করে সবকিছু দেখালাম উনাদের। তারপর আমি সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাতে মিথিলা কল করল, কথা বলতে বলতে রাত 3টা বেজে গেছে। তখন ঘুমিয়ে পড়লাম। এভাবে চলছিল দিনগুলো। আমাদের বিয়ে উপলক্ষে বাসা সাজানোর কাজ চলছে, বন্ধুরাও খুব কষ্ট করছে। আজকে আমার গায়ে হলুদ, বাসায় অনেক আত্মীয় আসা শুরু করেছে। কাজের পরিমাণ ও বৃদ্ধি হচ্ছে, তাই আমিও কাজে লেগে পড়লাম। এদিকে মিথিলা আমাকে কল করেই যাচ্ছে। আমার ফোনটা রুমে চার্জে রয়েছে, তাই আমি কল ধরতে পারছিলাম না। মিথিলা এদিকে টেনশনে শেষ, তাই ঠিক করলো আমাদের বাসায় আসবে। যে ভাবা সেই কাজ, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আমি কাজ শেষে ছাদে গিয়ে বসেছিলাম। হঠাৎ করে এসে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল, কান্না করছিস স্পষ্ট বুঝতে পেলাম। আমি বুকের ভেতর থেকে মাথাটাও বের করে দেখলাম এটা মিথিলা। আমি বললাম, আমি মিথিলা, কি হয়েছে তোমার, এভাবে কান্না করতে কেন? কেউ কিছু বলেছে? মিথিলা, তোমাকে ওখান থেকে ফোন করেছি, তুমি রিসিভ করছো না, আমার খুব টেনশন হচ্ছিল। আমি, আরে পাগলি, আমার কিচ্ছু হয়নি, আমি কাজ করছিলাম এতক্ষণ, আমার ফোনটা রুমে আছে তাই রিসিভ করতে পারিনি। মিথিলা, এখন তোমার শাস্তি পেতে হবে। আমি সেই কোন জায়গা থেকে এখানে আসলাম। আমি, এখন আবার শাস্তি কেন? আচ্ছা কি শাস্তি? মিথিলা, আমাকে এখন কিস করতে হবে। আমি, আরে এটা শাস্তি হলো, এক্ষুনি দিচ্ছি। তারপর পাক্কা 10 মিনিট ধরে কিস করলাম। এমন সময় পিছন থেকে কে যেন বলল, শান্ত, ঠিক আছে, আমাদের কি কপাল, হাতটা পর্যন্ত ধরতে পারি না গার্লফ্রেন্ডের। এনারা এখানে রোমাঞ্চ করছে। সাথে সাথে আমরা দুজন ছেড়ে দিলাম দুজনকে। পিছনে তাকিয়ে দেখি শান্ত। মিথিলা খুব লজ্জা পেল। আমি বললাম, আমি, তোকে দেখতে কে বলেছে? শান্ত,
হুম হুম তোমরা দেখালে দোষ নাই, আমি দেখলেই দোষ। আচ্ছা বাদ দে, আন্টি মিথিলাকে ডাকছে। মিথিলা, আচ্ছা যাচ্ছি। আর সিয়াম, আমি আন্টির সাথে কথা বলেই আমি চলে যাব। আমি, আচ্ছা যাও, আমি কল দিচ্ছি। তারপর মিথিলা চলে গেল। একটু পর থেকেই শুরু হলো গায়ে হলুদ অনুষ্ঠান। একে একে সবাই হলুদ লাগালো। আনন্দ উল্লাসে সবকিছু শেষ করলাম। সবকিছু শেষ করে মিথিলার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কথা বলছিলাম। এমন সময় আব্বু এসে বলল, আব্বু, সিয়াম কয়টা বাজে খেয়াল আছে তোর? এখনই যা, রেডি হ গিয়ে। আমি, যাচ্ছি। তারপর গোসল করে রেডি হয়ে আসলাম। আমরা সবাই রেডি মিথিলাদের বাসায় যাবার জন্য, একটু পর রওনা দিব। এদিকে তমা আর বান্ধবী খুব বাজে একটা প্ল্যান করছে সিয়ামকে ফাঁসানোর জন্য। তারা আজকেই এটা কাজে লাগাতে চায়। কি প্ল্যান করেছে সেইটা জানতে পারবেন পরে, সাথে থাকুন। সবকিছু হিসাব করে তমা চলে যায় মিথিলাদের বাসায়। এদিকে মিথিলাদের বাসায় সবাই অপেক্ষা করছে সিয়ামদের আসার। কিছুক্ষণের ভিতরে সিয়ামদের বাসার সবাই চলে আসে মিথিলাদের বাসায়। সিয়ামের সাথে সবসময় সিয়ামের বন্ধু নাহিদ আর তার গার্লফ্রেন্ড ছিল। তমা শুধু সুযোগ খুঁজতেছিল। কিন্তু হঠাৎ। পর্ব ৫। সিয়াম, নাহিদ আর নাহিদের গার্লফ্রেন্ড নেহা বসেছিল একসাথে। তখনই সবাই চলে আসলো, মিথিলার বাবা মা, সিয়ামের বাবা মা এবং আরও সাথে যারা এসেছে। এতে তমার খুব রাগ হয়, প্ল্যান কাজে লাগাতে পারে না এই সময়ে। মিথিলার বাবা বলেন, মিথিলার বাবা, আচ্ছা এখন খাওয়া দাওয়া করি সবাই, একটু পর কাজী সাহেব আসবে। সবাই, আচ্ছা ঠিক আছে। এদিকে আমি শুধু মনে মনে মিথিলাকে খুঁজছি। আমার দুচোখ শুধু মিথিলাকে দেখার জন্য পাগল হয়ে আছে। সবার খাওয়া দাওয়া শেষ। একটু পর কাজী সাহেব আসলেন, তখনই মিথিলাকে নিয়ে আসতে বলা হলো। মিথিলাকে আনার কথা শুনে আমার ব্যাকুলতা আরও বেড়ে গেল বিয়ের সাজে ওকে দেখার জন্য। আমি তাকিয়ে দেখি সবাই পিছনের দিকে তাকিয়ে আছে, তাই আমিও তাকালাম, দেখি একটা লাল টুকটুকে শাড়ি পরা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। পরনে লাল বেনারসি হালকা সাজে তাকে অপরূপ লাগছিল, চোখে গাঢ় কাজল, শাড়ির উপরে পাতলা একটা ওড়নাট। ওড়নার ভেতর দিয়েই মিথিলার মুখটা দেখা যাচ্ছিল, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। মিথিলা এসে আমার পাশে বসল, কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। সারাটা বিকেল আনন্দ ফুর্তিতে চলে গেল। রাতের বিদায় নেওয়ার সময় আঙ্কেল বললেন, আঙ্কেল, বাবা সিয়াম, তোমার হাতে আমার মেয়েটা তুলে দিচ্ছি, আমার মেয়ের খেয়াল রেখো। আর সামনেই তো তোমাদের এইচএসসি পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নিও। এই টাইপের তোমাদের এই দায়িত্ব দেওয়া আমাদের উচিত হয়নি, কি করব বলো? মিথিলার চাপের জন্য দেওয়া হলো। আমি, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি সব সময় মিথিলার খেয়াল রাখব। আর আমাদের পরীক্ষাও ভালো হবে, চিন্তা কইরেন নাট। আরও অনেক কথা হলো, তারপর আমরা বিদায় নিলাম। আসার সময় মিথিলার কান্না করছিল, আর কান্না করারই কথা, একটা মেয়ে তার মা বাবাকে রেখে অন্য একটা বাড়িতে বউ হয়ে যাচ্ছে। তাই আমি সান্ত্বনা দিচ্ছিলাম। এদিকে তমা প্ল্যানটা কাজে লাগাতে পারে নাই, তাই খুব রেগেছিল, তাই তমা বিয়ে বাড়ি থেকে চলে যায়। সোজা নিজের বাড়িতে এসে সিয়ামের একটা ছবি বের করে আদর করে দিয়ে বলে, তমা, সিয়াম তুমি শুধু দেখো, আমি কিভাবে তোমাকে নিজের করে নেই। তুমি আমাকে কম কষ্ট দিচ্ছ না। আর তোমাকেই বাকি দোষ দেব, তুমি তো জানো না আমি যে তোমাকে ভালোবাসি। তবে তোমার সাথে যে অন্যায় করতে যাচ্ছি তার জন্য ক্ষমা করো। তমা এইভাবে কথা বলতে থাকে সিয়ামের ছবির সাথে। এদিকে বাসায় আসার পর মিথিলাকে বাসর ঘরে রাখা হলো, আমি আর বন্ধুরা আড্ডা দিচ্ছিলাম, তখনই নাহিদ এসে বলে, নাহিদ, এই সিয়াম আঙ্কেল তোকে রুমে যেতে বলে। আমি, আচ্ছা যাচ্ছি। তারপর ওদের কাছে থেকে বিদায় নিয়ে রুমের দিকে চলে আসলাম। রুমের সামনে এসে দেখি নেহা, নীলা আর মিম দাঁড়িয়ে আছে। আমি যাওয়া মাত্রই ওরা বলল, ওরা, ভাইয়া আমরা বাসার ঘর সাজিয়েছি, এখন ভিতরে যাইতে চাইলে আমাদেরকে 10,000 টাকা দিতে হবে। আমি, আরে বোন আমার কাছে টাকা নাই তো।
ওরা, না, তা বললে হবে না, টাকা দিতে হবে। তারপর ওদের আমি 5,000 টাকা দিলাম, ওরা দরজা খুলে দিল, আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর আস্তে আস্তে গিয়ে খাটের উপর বসলাম। তারপর পকেট থেকে দেনমোহরের সব টাকা বের করলাম। মিথিলার হাতে দিয়ে বললাম, আমি, এই না মিথিলা আমাদের দেনমোহরের টাকা। এটার উপর সম্পূর্ণ তোমার হক। মিথিলা, আচ্ছা ঠিক আছে নিলাম। টেবিলের ড্রয়ারে রাখল। আমি আস্তে আস্তে ঘোমটা উঠালাম, মিথিলার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছি, যত দেখছি মিথিলাকে ততই কম হয়ে যাচ্ছে। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে মিথিলা বলল, মিথিলা, কি দেখো এভাবে, আমার লজ্জা করে না বুঝি? লজ্জায় চোখ নামিয়ে, আমি, তোমাকে বরাবরের মতো আজকেও অপরূপ লাগছে। মনে হচ্ছে তোমাকে দেখে সারাটা জীবন বার করে দিই। মিথিলা, শুধু দেখতেই থাকবে, তাকে সামনেও আগাবে? মিস্টার জান, আমি, আরেকটু দেখি না। মিথিলা, দেখবেই তো, আর কিছু করার সাহস নাই যে? আমি, কি বললে? দাঁড়াও দেখাচ্ছি মজা। এরপর আমি আস্তে আস্তে মিথিলার উপরে শুয়ে পড়লাম, আস্তে আস্তে হাতে করতে করতে ঠোঁটের দিকে যাচ্ছিলাম, মিথিলা আমার প্রতিটা স্পর্শ উপভোগ করছিল। শেষ পর্যন্ত ঠোঁটে একটা গভীর লিপ কিস করলাম। এরপরে লাইট অফ করে দিলাম, আস্তে আস্তে আমরা দুজন মেতে উঠলাম। তারপর, না তারপর বলা যাবে না। এরপর একটুকু জানতে চাইলে বিয়েশাদী করেন। আচ্ছা যাই হোক, গল্পে ফেরা যাক। সকাল বেলা আমার মনে হচ্ছে কে যেন আমার মুখের মধ্যে পানি দিচ্ছে, এর ফলে আবার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি মিথিলা এইমাত্র গোসল করে এসে চুলের পানি দিচ্ছে আমার চোখে, কিছু বুঝে ওঠার আগে আমি একটানা মিথিলাকে বুকের সাথে মিশিয়ে দিলাম। মিথিলা বলল, মিথিলা, এই ছাড়ো, আমি এই মাত্র গোসল করে এলাম, তাছাড়া সারারাত ঘুমাতে দেও নাই, দুষ্টামি করেছে। এখন আবার দুষ্টামি শুরু করলে? ছাড়ো বলছি। আমি, না ছাড়বো না, আগে আমাকে একটা কিস দাও। মিথিলা, না এখন না। আমি, আচ্ছা আমি নিজেই আদায় করে নিচ্ছি। এই বলে মিথিলাকে আমি কিস করা শুরু করলাম, 2 মিনিট পর ছেড়ে দিলাম। আমি ছেড়ে দেওয়ার পরপরই মিথিলা আবার আমাকে কিস করা শুরু করল। এবার পাক্কা 10 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, মিথিলা, কিস করবে যখন তাহলে অল্প করে কিস করে আর কি লাভ? ভালো করেই করো। আমি, আচ্ছা ঠিক আছে। এরপর কিছু করার আগে মিথিলা উঠে দাঁড়ালো, আমিও একলা উঠে দাঁড়ালাম। মিথিলা একটা তোয়ালে দিয়ে আমাকে বলল, মিথিলা, যাও গোসল করে আসো। আমি, আচ্ছা যাচ্ছি। এই বলে মিথিলাকে কোলে করে নিয়ে আমি চলে যাচ্ছিলাম ওয়াশরুমে। মিথিলা বলছে, মিথিলা, এই নামাও আমাকে, আমি এই মাত্র গোসল করে আসলাম। আমি কোন কথা না বলে সরাসরি গোসল করা ঢুকে পানি ছেড়ে দিলাম। দুজনেই ভিজলাম, মিথিলা আমি আবারও কিছু রোমান্টিক মুহূর্ত কাটালাম। ভাই লেখক একদম পিওর সিঙ্গেল, তাই বেশি গভীরে গেলাম না, খুব কষ্ট লাগে এগুলো দেখে। তারপর গোসল শেষ করে দুজনে বের হলাম একসাথে। তারপর দুজনে রেডি হয়ে নিচে গেলাম। দেখি সকালে বেলায় আঙ্কেল আন্টি চলে এসেছেন, আমি গিয়ে তাদের সাথে বসে পড়লাম, তারপর বললাম, আমি, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল, ওয়ালাইকুমুস সালাম বাবা, ভালো আছি। তোমরা ভালো আছো তো? আমি, হ্যাঁ আমরাও ভালো আছি। তারপর সবাই মিলে আলাপ করলাম বিভিন্ন ব্যাপারে। আজকে আমার মিথিলাদের বাসায় যাওয়ার কথা। এমন সময় বন্ধুরাও চলে আসলো। সবাই মিলে সকালে নাস্তা করলাম, আঙ্কেল বললেন, আঙ্কেল, আমি একটা কথা বলতে আসছি, জানিনা কিভাবে নিবেন, তবে বলি, আমরা চাচ্ছিলাম সিয়াম মিথিলার পরীক্ষা আর মাত্র 3 মাস আছে, এই 3 মাস মিথিলা আমাদের বাসা থেকে পড়ালেখা করুক, কারণ মিথিলা যদি এই বাসায় থাকে তাহলে পড়ালেখাটা না হওয়ার সম্ভাবনাই আছে। তাই বলছিলাম। আব্বু, আরে বেয়াই, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, সবকিছু ভেবেচিন্তে নিয়েছে। আর তাছাড়া এটা সম্ভব, যে এখানে থাকলে ওদের পড়ালেখা নাও হতে পারে। রেজাল্টটা খারাপ হতে পারে। ওদের আপত্তি না থাকলে আপনি এই কয় মাস রাখতে পারেন আমাদের মেয়েকে। আঙ্কেল, আচ্ছা ওদের কাছে জিজ্ঞেস করি।
তারপর আঙ্কেল আমাদের একসাথে ডাকলেন, তারপর বললেন সবটা বললেন। আঙ্কেল, আচ্ছা তোমরাই বলো আমাদের কি করা উচিত। আমি, আচ্ছা আঙ্কেল, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন সেহেতু আমাদের ভালোর জন্যই। আমরা রাজি। এটুকু বলতে খুব কষ্ট লাগছিল। মিথিলা, আমি যাব না, আমি এখানে থেকেই পড়ালেখা করব। আঙ্কেল আমি ওকে বুঝাচ্ছি, টেনশন করবেন না। তারপর আমি মিথিলাকে নিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর অনেকভাবে বোঝালাম মিথিলা কান্না করছে, আমাকে রেখে যাবে না। আমারও কষ্ট হচ্ছে, তাও মানালাম এক শর্তে, 1 সপ্তাহ পর যাবে মিথিলা তাদের বাসায়। আঙ্কেল আন্টিকে বললাম, তারাও মেনে নেয় শর্তটা। তারপর পর্ব 6। মিথিলা আরও 1 সপ্তাহ থাকতে পারবে আমাদের বাসায়। আঙ্কেল আন্টি আজকে আমাদের যেতে বলল তাদের সাথে, যেহেতু সময় মাত্র 1 সপ্তাহ, তাই মিথালা বলল। মিথিলা, আব্বু আম্মু আমরা আজকে যাব না, আমরা একদম 1 সপ্তাহ পর যাব। সিয়াম আমাকে রেখে আসবে, ঠিক আছে? আঙ্কেল, আচ্ছা ঠিক আছে। এরপর আঙ্কেল আন্টি চলে গেলেন, আমরা থাকতে বললাম কিন্তু আঙ্কেলের অফিসের কাজের জন্য চলে গেলেন। আঙ্কেল আন্টিকে বিদায় দিয়ে এসে দেখি কিছু কাজ বাকি আছে। সব কিছু শেষ করে বিকেলে রুমে গিয়ে দেখি মিথিলা মন খারাপ করে বসে আছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আমার জানটার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছে কেন? মিথিলা, কোনোভাবে কি আমার ওই বাসায় থাকা আটকানো যায় না? আমি তোমার কাছে থাকতে চাই সব সময়, পড়ালেখা করে কি হবে আমার? তুমিই তো সারা জীবন আমাকে খাওয়াবে। আমি, তা ঠিক, কিন্তু এইচএসসি সার্টিফিকেটটা অন্তত রাখা দরকার তোমার। আর পড়ালেখা করার তো খারাপ কিছু না, ভালো। আঙ্কেল আন্টি নিজেদের মেয়েকে আর একটু নিজেদের কাছে রাখতে চায়। উনাদের একমাত্র মেয়ে তুমি, তাই এত ভালোবাসা। আর তাছাড়া আমি প্রত্যেক দিন ভিডিও কলে কথা বলবো। এবং দেখতে যাব সুযোগ পেলেই। মিথিলা, কিন্তু আমি, কোন কিন্তু না, মাত্র 3 মাসের ব্যাপার। বেশি সময় না, পড়ালেখার তালে থাকলে চোখের নিমিষেই সময় চলে যাবে। আচ্ছা চলো, তোমার মন খারাপ বুঝতে পারছি, আজকে বেড়াতে যাই, পার্কে রেডি হও। মিথিলা, সত্যি? আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, আমিও রেডি হয়ে নাও। এরপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসে অপেক্ষা করছি। আব্বুকে বললাম, আব্বু আমরা একটু বেড়াতে যাব। আব্বু, আচ্ছা জাট, টাকা আছে কি তোর কাছে? হ্যাঁ আব্বু, পর্যাপ্ত পরিমাণে আছে। আব্বু, আচ্ছা তাও এগুলো রাখো, কাজে আসবে। 2000 টাকা দিয়ে। আরে আব্বু লাগবে না, আছে আমার কাছে। আব্বু তাও জোর করে টাকাগুলো দিলেন। তখনই আম্মু এসে বলল, আম্মু, আজকে আমার ছেলেকে তো একদম রাজপুত্রের মতো লাগছে। পাঞ্জাবিটা কবে কিনলি? খুব সুন্দর তো। পছন্দ আছে বলতে হবে। এটা মিথিলা দিয়েছে। আব্বু, সত্যিই পছন্দ আছে মেয়েটার। তখনই মিথিলা একটা কালো শাড়ি পরেছে, আমার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে। হালকা মেকআপ, চোখে কালো কাজল। মনে একটা পরী নেমে আসছে। আমরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছি মিথিলার দিকে। কখন যে মিথিলা এসে আমার সামনে দাঁড়ায় আমি টেরি পাই না। মিথিলার ধাক্কায় হুঁশ ফিরে। মিথিলা, এভাবে কি দেখছো? আমার বুঝি লজ্জা করে না? লজ্জা পেয়ে আমি, তোমাকে আজকে এত সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না। মিথিলা, আচ্ছা চলো তো, বেশি দেরি হয়ে যাবে। আব্বু আম্মু আমরা একটু পার্কে গেলাম। আব্বু আম্মু, আচ্ছা যাও, দেখে শুনে যেও মা। তারপর আমাদের দুজন বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। আমি বললাম, রিকশা নেবে না বাইক নিয়ে যাব? মিথিলা, রিকশা নিয়েই চলো। দুজন একটা রিকশা নিয়ে চলে এলাম যমুনা নদীর পাড়ে। দুজনে হাঁটছি আর উপভোগ করছি চারপাশটা। অনেক মানুষ মতো ঘোরাঘুরি করছে। আমরা হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি একটা ফুচকার দোকান। মিথিলা ফুচকার দোকানটা দেখে বলল, মিথিলা, চলো ফুচকা খাই। আমি, চলো যাই। তারপর দুজন মিলে চলে গেলাম ফুচকার দোকানে। খুব বেশি একটা মানুষ নাই। মিথিলাকে 2 প্লেট ফুচকার অর্ডার দিয়ে আসলো। আমরা বসে বসে কথা বলছিলাম, এর মধ্যে ফুচকা চলে এলো।
আমার ফুচকা ঝাল কম আর ওর ফুচকার ঝাল বেশি। আমরা দুজনে ফুচকা খাচ্ছিলাম, হঠাৎ করে একটা ফুচকায় কামড় দিলাম, এত ঝাল, আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেল ঝালে। খাও বাদ দিয়ে বললাম আমি, দেখতো একটু পানি পাওয়া যায় কি না, পানি পানি, ও ঝাল লেগেছে। মিথিলা, মামা পানি হবে? ফুচকাওয়ালা মামা, না শেষ হয়েছে, ভালো পানি পাওয়ার যায় না তাই দূরে পানি আনতে গেছে। এদিকে ঝালে আমার অবস্থা খারাপ। আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না, তাই মিথিলা উপায় না পেয়ে আমার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। 5 মিনিট পর ছেড়ে দিল। মিথিলা, ঝাল কমেছে? আমি, না। কিন্তু আর একটা কিস খাওয়ার জন্য বললাম। কিন্তু মিথিল সেটা ধরে ফেলল। আমরা চারদিকে তাকিয়ে দেখলাম তেমন কেউ নাই, কিন্তু দুয়েকজনের আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা আর দেরি না করে বিলটা দিয়ে চলে আসলাম। আমরা বাসার ফিরতে প্রায় রাত হয়ে গেল, তাই আমি বাসায় ফোন করে আম্মু আব্বুকে ডিনার করার কথা বলে দিলাম। বাইরে ডিনার করে বাসায় ফিরলাম আমরা। এভাবে 1 সপ্তাহ কেটে গেল, মিথিলাকে বাসায় দিয়ে আসলাম আজকে। মনটা খুব খারাপ, বাসায় আসছে না আসতেই মিথিলার কল। আমি, কি হলো জানু, কল করলা যে? মিথিলা, তোমাকে দেখতে ইচ্ছে করছে জান। আমি, তোমাকে না এইমাত্র রেখে আসলাম আমি। দেখো কয়েকটা দিন, পড়ালেখা শুরু করো, পরীক্ষার পরে তুমি সব সময় আমার সাথে থাকতে পারবে। মিথিলা, আচ্ছা ঠিক আছে। মন খারাপ করে। আমি, আচ্ছা এখন কথা বলো, তবে রাতে কিন্তু পড়তে হবে প্রমিস। মিথিলা, প্রমিস। এরপর মিথিলার সাথে অনেকটা সময় কথা বললাম। রাতে পড়তে বসলাম। হয়তো মিথিলাকে আমি বিয়ে করে ফেলেছি, তবে মিথিলার যোগ্য হয়ে উঠতে পারিনি, তাই আমাকে সব সময় ভালো রেজাল্ট করতে হবে। ভালো কিছু করতে হবে, তাহলেই আমি মিথিলাকে সুখে শান্তিতে রাখতে পারব। রাত 11টা বাজে, তখনই মিথিলার ফোন। আমি, কি হয়েছে মিথিলা, রাতে পড়ছো তো? মিথিলা, হুম। আচ্ছা আমি কি কালকে মাহিয়াদের বাসায় যেতে পারি? আমি, কেন? মিথিলা, এমনই ওর ভাই বিদেশ থেকে আসছে কালকে। তাই একটু দেখতে যেতাম আর কি। আমি, মিথিলা আমি তোমাকে একটা কথা বলতে চাই, এখন তুমি আমার শুধু ফ্রেন্ড না, এখন তুমি আমার স্ত্রী, আমার বন্ধু। আমি চাই না আমার স্ত্রীকে অন্য পরপুরুষ দেখুক, আশা করি বিষয়টা বুঝতে পারবে। মিথিলা, হুম ঠিক আছে। আমি, তুমি হয়তো আমার কথা খুব বিরক্ত হচ্ছ, বোরকা ছাড়া কখনো বের হবে না। যদি কখনো বেড়াতে ইচ্ছে করে আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? মিথিলা, তুমি এটা কোন কথা বললা, বিরক্ত হব কেন? আমি খুব খুশি হয়েছি, আমার স্বামী আমাকে নিয়ে এতটা ভাবে। খুব কম স্ত্রী আছে এরকম ভাগ্যবান স্বামী পায়, ধন্যবাদ তোমাকে জানু। আমি, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। আচ্ছা ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে তোমার। মিথিলা, আচ্ছা ঠিক আছে। এভাবে চলছিল আমাদের দিন। দেখতে পরীক্ষা চলে আসলো, চোখের নিমিষেই 3 মাস শেষ, 1 সপ্তাহ পর পরীক্ষা। মিথিলাকে নিয়ে মাঝে মাঝে বের হয়েছি বেড়াতে। মিথিলা যেন বিরক্ত না হয় তাই। 1 সপ্তাহ পর পরীক্ষা, তাই আমি মিথিলাকে বলে দিয়েছি এই 1 সপ্তাহ কোন কথাবার্তা হবে না, কিভাবে ভালো রেজাল্ট করা যায় তাই দেখো। এদিকে তোমার প্রথম ফেল করার পর তোমার শান্ত থাকার লোক না, তাই সে আর একটা প্লেন সাজায়, কি করা যায়? তমা আর একটা মেয়ের কথা বলছে আর হাসছে, শেষে তোমার বলল। তমা, ঠিক আছে তাহলে এই কথাই রইল, খুব শীঘ্রই ধ্বংস হবে ওদের সংসার। মেয়েটা, ঠিক বলেছিস। এটা বলার পরেই অট্টহাসিতে মেতে উঠেছে ওরা। এদিকে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। একে একে সবগুলো পরীক্ষা দিলাম। সবগুলো পরীক্ষা আমাদের দুজনের ভালো হয়েছে। কালকের পরীক্ষার পর মিথিলাকে আনতে যাব সরাসরি। আমরা দুজনেই খুব এক্সাইটেড। পরদিন পরীক্ষার পর সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে নাহিদকে কল করে আসতে বললাম আমাদের বাসায়। আমি রেডি হচ্ছিলাম মিথিলাদের বাসায় যাওয়ার জন্য। সাথে নাহিদ কেউ নিয়ে যাব। তখনই আমার ফোনে একটা কল আসে, আমাকে পার্কে পৌঁছাতে বলে তাড়াতাড়ি।
এতক্ষণে নাহিদও চলে এসেছে। আমাকে এতটা এক্সাইটেড দেখে নাহিদ ভিডিও করা শুরু করেছে। সবটা বললাম, আমাকে কে যেন পার্কে যেতে বলেছে, খুব আর্জেন্ট। নাহিদ বলল। নাহিদ, আচ্ছা চল, ওই পথ দিয়েই তো যাব, সময় দেখে যাবনি। আমি, আচ্ছা চল, সারা পথ কিভাবে ভিডিও করতে করতেই যাবি নাকি? নাহিদ, হ্যাঁ, বন্ধু শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এতটা এক্সাইটেড, তাহলে ব্লগও বানাবো না কেন? সবাইকে দেখাতে হবে তো সিয়াম কতটা বউ পাগলা। আমি, চল তোর ইচ্ছা। তারপর দুজনে চলে আসলাম পার্কে। নাইট একটু পিছনে পড়েছিল। আমি একটু সামনে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর একটা মেয়ে এসে আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরল। তখনই পিছন থেকে মিথিলা চলে আসলো। তারপর পর্ব 7। নাহিদ আর আমি পার্কের ভিতর আসলাম। নাহিদ ভিডিও করতে করতে একটু পিছিয়ে যায়। আমি একটা জায়গায় যাওয়ার পর একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি কিছু বলতে যাব তখনই মেয়েটা বলে, মেয়েটা, আমাকে তুমি ধোঁকা দিতে পারো না। তুমি আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করতে পারো না। আমি, এই আপনি কি বলছেন? হ্যাঁ, আপনাকে তো আমি চিনি না। সামনে তাকিয়ে দেখি মিথিলা আসছে। আমি দ্রুত মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে মিথিলার কাছে এগিয়ে গেলাম। তখনই মিথিলা আমাকে সজোরে কয়েকটা থাপ্পড় দিল আর বলল, মিথিলা, ছি ছি, আমার সাথে এটা করতে পারলে সিয়াম? আমার জীবনটা নষ্ট করতে পারলে তুমি এভাবে? আগে বলে দিলেই পারতে তোমার গার্লফ্রেন্ড আছে। তাহলে হয়তো আমি পাগলামিটা করতাম না। আমি, দেখো মিথিলা, তুমি ভুল বুঝতো, ওকে আমি চিনি না। আমাকে পার্কে আসার জন্য বলা হয়েছিল একটা নাম্বার থেকে, আমি তাই এখানে আসছি, আমার সাথে নাহিদও আছে। মিথিলা, আমি কোন কথা শুনতে চাই না। আমি আজকে বাসায় গিয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। তোমরা থাকো সুখে। আর নাহিদ, কই ওকে দেখছি না, তার মানে তুই মিথ্যা বলছিস? আমি, প্লিজ আমাকে ভুল বুঝ না, এই ভুলটা করো না, তাহলে হয়তো আমি মরেই যাব। মিথিলা, তোর মরে যাওয়া আর বেঁচে থাকার প্রতি আমার কোন ইচ্ছা আকাঙ্ক্ষা অধিকার নাই। যা ইচ্ছে তাই কর। এটা বলেই হাঁটা শুরু করল মিথিলা। আমি পিছন পিছন যেতে থাকলাম। আমি ঢেকেই চলেছি আর মিথিলা হেঁটেই চলেছে। আমি দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালাম, তখনই মিথিলা বলল, মিথিলা, এই আমাকে বিরক্ত করিস না, আমি কিন্তু লোক ডেকে মার খাওয়াবো। আমি, মিথিলা প্লিজ এমন করো না, আমার কথাটা শোনো একবার প্লিজ। কিন্তু মিথিলা আমার কথা শুনল না। পার্কে থেকে বেরিয়ে সোজা রিকশা নিয়ে চলে গেল কান্না করতে করতে। আমি পথেই বসে রইলাম। একটু পর পেছনে থেকে নাহিদ দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসলো। নাহিদ, মামা, তুই খুব বড় ষড়যন্ত্রের শিকার হয়েছিস, এই দেখ। একটা ভিডিও বের করে দেখালো, যা একটু আগে ধারণ করা। যেখানে স্পষ্ট দেখা এবং শোনা যাচ্ছে তমা আর মেয়েটা বলছে, মিশন কমপ্লিট, এখন শুধু ডিভোর্স হওয়া বাকি। তারপর সিয়াম হবে আমার। ভিডিওটা নিয়ে আমি তাড়াতাড়ি বাইক নিয়ে চলে আসলাম মিথিলাদের বাসায়। আমাকে এত দ্রুত আসতে দেখি আন্টি বললেন, আন্টি, কি হয়েছে বাবা, এত তাড়াহুড়া করছো কেন, কোন সমস্যা? আমি, না আন্টি, কোন সমস্যা নাই। মিথিলা কোথায়? আন্টি, ও ওর ঘরে আছে এখন। তারপর আমি তাড়াতাড়ি মিথিলার রুমের দিকে চলে গেলাম। গিয়ে দেখি মিথিলা কান্না করছে। আমি গিয়ে বললাম, আমি, মিথিলা, আমার কথাটা তো শোনো একবার, তুমি যা কিছু দেখেছো সব মিথ্যা। আমাকে তুমি বিশ্বাস করো না? মিথিলা, বিশ্বাস করেছি বলেই তো আজ এই অবস্থা আমার। কেন এসেছি সেখানে, যা চলে যা, আমি তোকে একদম সহ্য করতে পারছে না। আমি উকিল আঙ্কেলকে বলবো একটা ডিভোর্স পেপার রেডি করতে। আমি, আমার কোন দোষ নাই, আমি তোমার পায়ে পড়ি, আমার কথাটা শোনো প্লিজ। কান্না করে। মিথিলা, তুই এখান থেকে যা, নয় আমি নিজের ক্ষতি করে ফেলবো, কিন্তু এই বলে দিলাম। এইবার আমি নিচে থেকে উঠে বসলাম, তারপর বললাম, আমি, আচ্ছা চলে যাচ্ছি, নিজের কোন ক্ষতি করো না, তবে যেদিন তুমি সত্যটা জানতে পারবে সেদিন আমার কাছে এসো না প্লিজ। তারপর আমি চোখে পানি নিয়েই চলে আসলাম আড্ডাখানায়। নাহিদ আগেই সবকিছু ওদের বলেছে।
শান্ত, ভিডিওটা দেখাতে পারছিস ওকে? আমি, না আমার কোন কথাই শুনতে রাজি না। আমি পা পর্যন্ত ধরলাম তাও কোন কথা শুনল না। মুশফিক, আরে চিন্তা করিস না, আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি দেখে হয়তো ভুল বুঝতে পারবে। তারপরে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দিলাম মিথিলাকে। আমাকে সবাই বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিল। বাসায় আসার সাথে সাথে আব্বু আমাকে বলছে, আব্বু, হারামজাদা তোর থেকে টা আশা করি নাই, বউ থাকতে অন্য মেয়ে নিয়ে পার্কে ছি 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 বলতে আমার ঘেন্না করছে। আমি, বাবা দেখো আমি তেমন কিছুই না, তোমাদের ভুল হচ্ছে। আমি এমনটা করিনি বিশ্বাস করো। আম্মু, মিথিলা নিজের চোখে দেখেছে তোকে এরকমটা করতে। তোকে আমার ছেলে বলতে ঘৃণা করছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে তোর মামার কাছে পাঠিয়ে দিব। এখানেই তুই পড়ালেখা করবি কালকেই তোর ব্যবস্থা করছি। আমি, মা অন্তত আমাকে বিশ্বাস করো, আমাকে ফাঁসানো হয়েছে আমাকে বলা হয়েছিল পার্কে যেতে। আব্বু, আর কিছু শুনতে চাই না। যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। আমাদের মান সম্মান তুই আর রাখলে না। তোর মতো কুলাঙ্গার বেঁচে থাকারই তো অধিকার নাই, আর আমরা তাও তোকে বিদেশে পাঠাচ্ছি। এই কথাগুলো শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। যদি আত্মহত্যা মহাপাপ না থাকতো তাহলে আমি নিজকে শেষ করতাম। এদিকে মিথিলা তার মার কাছে সবটা বললে তার মা আমার মার কাছে সবটা বলে দেয়। রাতে মিথিলার বাবা বাসায় আসলে মিথিলার মা তার বাবাকে সবটা খুলে বলে। মিথিলার বাবা, মা মিথিলা, এদিকে আসো। তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। মিথিলা সবটা খুলে বলল শুরু থেকে শেষ। কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, দেখ মা, চোখের দেখাও মাঝে মাঝে ভুল হয়। যেহেতু সিয়াম তোর পা পর্যন্ত ধরেছে তোর শোনা উচিত ছিল। এখন তো অনেক রাত হয়েছে সকালবেলা আমার সামনে কল করবি তারপর আমি বলছি কি বলার। আর সিয়ামের বাবা মাকে আগেই জানানো উচিত হয়নি তোর। মিথিলা, তুমি যখন বলছো বাবা তাহলে কল করব নি, মন খারাপ। এদিকে রাতটা আমার নির্ঘুম কাটল। সকালবেলা উঠে নামাজটা পড়ে এসে মোবাইলটা চেক করলাম। দেখলাম ভিডিওটা দেখেনি মিথিলা, যেটুকু আশা ছিল তাও ভেঙে গেল। হতাশাগ্রস্ত হয়ে নিচে গেলাম, নিচে গিয়ে দেখে সবাই সবকিছু রেডি করছি আব্বু আম্মু। আমাকে দেখেই আব্বু বলল, আব্বু, নাস্তা করে রেডি হয়ে নে, এখনই তোকে ঢাকায় যেতে হবে আর তারপর ফ্লাইটে সোজা তোর মামার কাছে। আমি, আব্বু এমনটা না করলে হয় না। আব্বু, আমার উপরে কথা বলিস তুই, আমি যা বলবো তাই। তারপরে ভীষণ মন খারাপ নিয়ে কোনোমতে নাস্তা করে রেডি হলাম। যাওয়ার সময় বারবার আম্মুর দিকে তাকাচ্ছিলাম। কিন্তু আম্মুর মুখে বিরক্ত ছাড়া কিছুই দেখছিলাম না। আমি কি এমন করেছি, বিনা কারণে সবাই আমাকে ভুল বুঝছে। তারপর আব্বু আর আমি গাড়িতে উঠে পড়লাম। আম্মু বাসায় থাকবে। এদিকে সকালে মিথিলার বাবা মিথিলাকে বলে সিয়ামকে কল করে আসতে বলতে। মিথিলা মোবাইল হাতে নিয়ে দেখে সিয়ামের একটা মেসেজ আসছে, তাই সেটা তার বাবাকে জানায়। মিথিলার বাবা মেসেজটা ওপেন করতে বলে। মিথিলা অনিচ্ছা থাকা সত্ত্বেও মেসেজটা ওপেন করে, আর দেখতে পায় তারা কত বড় ষড়যন্ত্রের শিকার। ভিডিওটা দেখে মিথিলা সহ তার বাবা মাও অবাক। তোমার সকল কার্যক্রম তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। মিথিলা বলল। মিথিলা, আমি না জেনেই সিয়ামের উপর কত বড় একটা অপবাদ দিয়েছি। আমাকে কি ক্ষমা করবে ও, এটা বলছে আর অঝরেট কান্না করছে। মিথিলার বাবা, আচ্ছা চল এখন ফোন করলে কিচ্ছু হবে না। সামনাসামনি গিয়ে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। তারপর মিথিলার পরিবার সবাই দ্রুত সিয়ামের বাসার উদ্দেশ্যে রওনা হয়। গিয়ে জানতে পারে। পর্ব ৮। ভিডিওটা দেখার পর সিয়ামকে যে ফাঁসানো হয়েছে এটা মিথিলার পরিবার খুব ভালোভাবে বুঝতে পারে। তাই মিথিলার পরিবার সিয়ামদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। খুব বেশি একটা সময় লাগে না সিয়ামের বাসায় পৌঁছাতে মিথিলাদের। মিথিলা গিয়ে দরজা নক করে ভিতরে থেকে সিয়ামের মা দরজা খুলে দেয়। সিয়ামের মা, আরে মিথিলা মা যে, আমরা খুব লজ্জিত আমরা কখনো ভাবি নাই আমার ছেলে আমার বান্ধবীর মেয়ের জীবনটা এভাবে নষ্ট করবে। সত্যি আমরা লজ্জিত। মিথিলার মা,
তোদের কোন দোষ নাই বান্ধবী, না সিয়ামের কোন দোষ আছে? সিয়ামকে ফাঁসানো হয়েছে, কই সিয়াম? আমরা ওর সাথে জুলুম করে ফেলছি, তাই ক্ষমা চাইতে আসলাম। চোখে পানি নিয়ে বলল সিয়ামের মা। কি বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সিয়ামকে ফাঁসানো হয়েছে মানে? তারপর মিথিলা সবটা খুলে বলে এবং ভিডিওটা দেখায়। এটা শুনে সিয়ামের মা বলে সিয়ামের মা, আমি আমার ছেলেকে চিনতে পারি নাই। আমি একজন ব্যর্থ মা। কান্না করছে মিথিলা। আন্টি, আপনাদের কোন দোষ নাই। আমি যদি সিয়ামের কথাটা একবার শুনতাম তাহলেই এতটা খারাপ পরিস্থিতি হতো না। সব দোষ আমার। এখন বলেন সিয়াম কোথায়? রুমে আছে? কান্না করতে করতে অবস্থা খারাপ। মা, না রে মা, সিয়াম ঢাকায় গেছে। মিথিলা, কেন? ঢাকায় কেন? এরপরে সিয়ামের মা আমি মিথিলাকে সবটা বলে সিয়ামের তার মামার কাছে যাওয়ার কথা। এই কথা শুনে মিথিলা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, যেন সে সিয়ামকে একদম চিরদিনের জন্য হারিয়ে ফেলল। মিথিলার মুখে পানি দেওয়ার পর ওর জ্ঞান ফিরল। সিয়ামের মা সিয়ামের বাবার কাছে কল করে সবটা বলে এখানকার কথা। সিয়ামের বাবা বলে বাবা, আচ্ছা আমি সিয়ামকে নিয়ে বাড়ি ফিরছি তাহলে। এই বলে সিয়ামের বাবা সিয়ামকে বলে বাবা, সিয়াম বাসায় চলো। সিয়াম, কেন? সিয়ামের বাবা সবটা বলে সিয়ামের কাছে। তারপর সবটা শুনে সিয়াম বলে বাবা আমি এখন বাসায় ফিরতে পারবো না। আমার টিকিট ভিসা সব রেডি, পড়ালেখা করার জন্য হলেও বিদেশ যাব। বাবা, বাবা পাগলামি করতে হয় না, আমাদের ভুল হইছে, আমারকে তুই ক্ষমা করে দে। চল বাসায় আমার সাথে। মিথিলার অবস্থা খারাপ। মিথিলার অবস্থা খারাপ শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। পরক্ষণেই ভাবলাম একটা শিক্ষা হওয়া উচিত, তাই আমি সিদ্ধান্ত নিলাম মিথিলাকে ক্ষমা করলেও আমি আগে পড়ালেখা করে আসব বিদেশে থেকে। তাই আমি বললাম আমি যাই হোক কিছুই হবে না, হয়তো চিন্তা করে একটু দুর্বল হয়েছে। স্যালাইন খেলে এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি বিদেশে যাব। রাত 10টা ফ্লাইট, এখন সকাল 10টা বাজে। এরপরে সিয়ামের বাবা আরও অনেকভাবে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সিয়াম কোন কথা শুনতে নারাজ। তাই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে সিয়ামের বাবা সিয়ামের মাকে ফোন করে সবটা জানায়। সবটা শুনে সিয়ামের মা রেডি হয় ঢাকায় যাওয়ার জন্য। সাথে মিথিলার পরিবারও। সবাই খুব দ্রুতই ঢাকার দিকে যেতে থাকে। মিথিলা ভাবতে থাকে সিয়ামের সাথে আমি কথা অন্যায় করেছি, কিন্তু সে প্রতিবাদ না করে আমাকে বোঝাতে চেয়েছিল। শেষ পর্যন্ত পাও ধরেছিল, আমি শুনিনি। এখন সিয়াম যদি আমাকে ক্ষমা না করে আমি তো মরেই যাব। এই কথাগুলো ভেবেই মিথিলা কান্না করছে। রাস্তায় জ্যাম থাকার কারণে রাত 8টার সময় তারা পৌঁছে যায় ঢাকা। তারপর সোজা চলে যায় এয়ারপোর্টের বাইরে সিয়ামের কাছে। মিথিলা সিয়ামকে দেখা মাত্র এক দৌড়ে গিয়ে সিয়ামের পা ধরে বসে পড়ে আর বলে মিথিলা, সিয়াম আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কথা শুনি নাই, কি করব বলো? প্রিয় মানুষটার পাশে যদি অন্য কোন মেয়েকে দেখে কও তাহলে সবাই এমন রিয়েক্ট করবে। প্রিয় মানুষের ভাগ কেউ কাউকে দিতে চায় না। কান্না করতে করতে চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি চুপচাপ। মা, সিয়াম বাবা চল বাসায় চল, যেতে হবে না তোর মামার কাছে। আমাদের ভুল হয়েছে, আমরা আমাদের ছেলেকেই চিনতে পারি নাই। আর মিথিলাকে ক্ষমা করে দে, তোর জন্য সারাদিন কান্না করছে। এখনো কান্না করতেছে। আচ্ছা যাও, তোমাদের ক্ষমা করে দিলাম। তবে আমি বিদেশে যাবই। এটা বলে লাভ নাই। মিথিলাকে পায়ের কাছ থেকে উঠালাম। মিথিলা, প্লিজ তুমি বিদেশে যাইও না, তাহলে আমার কি হবে? আমি কিভাবে থাকবো একা দেশে? তাছাড়া তোমাকে শাস্তি দিতে হবে। দেখেন, আমি ক্ষমা করে দিয়েছি। তাই বলে আমি আমার স্বপ্নকে অপূর্ণ রাখব না। 10টায় মা ফ্লাইট, এখন আমার ভিতরে প্রবেশ করতে হবে। মিথিলা, প্লিজ তুমি রাগ করে থেকো না। আমি রাগ করে নেই। আমি তোমাকে যেভাবে চলতে বলেছিলাম সেভাবে চলবে। এখন কোন বাসায় থাকবে? আমাদের বাসায় না তোমাদের বাসায়? মিথিলা, আমি তোমাকে নিয়ে তোমাদের বাসায় থাকতে চাই।
প্লিজ তুমি কি যাইও না। আমি, এক কথা বারবার বলো না। যা বলেছি মাথায় রেখ। আমি যাচ্ছি। তারপর সবাই আমাকে অনেক বুঝানোর চেষ্টা করলো কিন্তু আমি কারো কথায় কান দিলাম না। আমি পড়ালেখার মোটামুটি ভালো হলেও ভালো একটা ডিগ্রি অর্জন করতে হবে। তাই আমি বিদেশে যাব আর মিথিলাকে হালকা একটু কষ্ট দেওয়া হবে। প্রিয় মানুষকে কষ্ট দিলে কেমন লাগে এটা মিথিলা বুঝুক। সবাই, আমরা যেহেতু তোকে বুঝিয়ে আটকে রাখতে পারলাম না, তাহলে ভালোভাবে যাইও। পড়ালেখাটা মনোযোগ দিয়ে কইর। আর সব সময় খবর নিও আমাদের। আমি, আচ্ছা আসি। এই বলে আমি সবকিছু গুছিয়ে নিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে গেলাম। এয়ারপোর্টের ভিতরে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল না যাই অন্যদেশে। মিথিলাকে ছাড়া থাকবো কিভাবে, কিন্তু এখন কিছু করার নাই। সিয়ামকে বিদায় দিয়ে মিথিলা, তার বাবা মা এবং সিয়ামের বাবা মা চলে আসলো টাঙ্গাইল। ওদিকে সিয়াম গিয়ে এয়ারপোর্টে নেমে দাঁড়িয়ে আছে, ওর মামাকে আগে থেকেই ফোন করে জানানো তাই ওর মামা এসে দাঁড়িয়েছিল এয়ারপোর্টে রিসিভ করার জন্য ওকে। তারপরের দুজনে চলে গেল তার মামার বাসায়। তারপর মামাকে সবটা জানানোর পর, মামা বলে, মামা, আচ্ছা সমস্যা নাই আমি তোকে ভর্তির ব্যবস্থা করে দিব কালকে। এখন রেস্ট নিয়ে গিয়ে যা। একটা রুম দেখিয়ে দিয়ে। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠতে সকাল 10টা বেজে গেল। মামি এসে বলল, মামি, এই সিয়াম ওঠ বাবা, মামা রেডি হয়ে বসে আছে তোকে ভর্তি করতে নিয়ে যাবে। আমি, ওহ মামি 5 মিনিট আমি আসছি এখনই ফ্রেশ হয়ে। তারপর মামার সাথে চলে গেলাম ভর্তি হতে। ভর্তি হয়ে কাল থেকে নিয়মিত ক্লাস করব। এদিকে মিথিলা এখন সিয়ামদের বাসায় থাকে। মাঝে মাঝে মিথিলা ওদের বাসায় যায়, পরদিন আবার চলে আসে। সবকিছু চলছিল। ওদিকে সিয়ামের পড়ালেখা, এদিকে মিথিলার সবকিছু সামলানো। এভাবে কেটে যায় প্রায় 4টা বছর। এদিকে সিয়ামের সবকিছু গোছানো শেষ, তখনই সিয়াম তার মামা মামির কাছে গিয়ে বলল, আমি, মামা মামি আমি তোমাদের ঋণ কখনো ভুলব না, তোমরা আমাকে এই 4টা বছর নিজের সন্তানের মতো দেখে শুনে রাখলে। আমাকে সব দিক দিয়ে সাপোর্ট দিলে, সব কিছুর জন্য তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। মামা মামি, দেখো ছেলের কাণ্ড, আমাদের যদি কোন ছেলে মেয়ে থাকতো তাহলে কি আমার তাকে দেখতাম না, আর তুই আমাদের এক ছেলে। আমি, আমি দেখো খুব শীঘ্রই, আমি ভাই হয়ে যাব। আল্লাহ তোমাদের দিকে মুখ তুলে তাকাবেন। মামা, তাই যেন হয়। আচ্ছা কবে যাচ্ছিস তাহলে বাংলাদেশে? আমি, যাচ্ছিস না বল যাচ্ছি, তোমরাও আমার সাথে যাচ্ছ। তোমাদের ছেলে বউ দেখবে না? মামি, হ্যাঁ অবশ্যই যাব। আমি, কালকে যাব কালকে ফ্লাইট, আমি সবার জন্য টিকিট নিয়েছি। রেডি থেকো তাহলে। আমি এখন শপিংয়ে যাব বাসার সবার জন্য কিছু নিতে হবে। মামি, শুনছো সিয়ামকে কিছু টাকা দাও, শপিং যাবে। মামা, আচ্ছা দিয়ে দাও। তোমার কিছু যদি লাগে তাহলে ওর সাথে গিয়ে নিয়ে আসো। মামি আর আমি শপিং এ আসলাম সবার জন্য সব কিছু কিনলাম। মিথিলার জন্য শাড়ি নিলাম, একটা নীল আরেকটা কালো। সবকিছু শেষ করে আমরা প্রস্তুত দেশে যাওয়ার জন্য। পরদিন রাত 10টায় আমাদের ফ্লাইট। তাই বিকেল বেলায় সবাই রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আজকে খুশি, কতদিন পর মিথিলা তারপর মা বাবাকে দেখতে পারবো। এয়ারপোর্টের সকল কাজকর্ম শেষ করে আমরা ফ্লাইটে উঠলাম। তারপর পরদিন ভোর 5টায় এসে পৌঁছালাম বাংলাদেশ। সবকিছু শেষ করে বাসায় পৌঁছাতে সকাল 8টা বেজে গেছে। কোন যান না থাকায় তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম। বাসায় এসে কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল, আমাকে সামনে দেখে বলল, আম্মু, বাবা কেমন আছিস তুই, তুই যে আজকে আসবে আগে বলবি না। আরে সাথে তোর মামা মামিও আছে দেখি, আজকে জামা কি আনন্দ লাগছে। আমি, আমি ভালো আছি আম্মু তুমি কেমন আছো, আব্বু কোথায় গেছে? আম্মু, তোরা সবাই আগে ভিতরে আয়, তোর আব্বু গেছে অফিসে। আমি, আর মিথিলা? আম্মু, ও একটু ওদের বাসায় গেছে। আমি কল করে দিব? আমি, না কিছু করতে হবে না আমি নিয়ে আসছি গিয়ে।
তারপর ওদের জন্য কেন গিফটগুলো নিয়ে আমি চলে গেলাম মিথিলাদের বাসায়। কলিং বেল দিতেই আন্টি দরজা খুলে দিল। আমাকে দেখে আন্টি বলল, আন্টি, আরে সিয়াম বাবা কেমন আছো তুমি? আর কবে এলে দেশে? আমি, আন্টি আজকের সকালে আসছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। মিথিলা কই? আন্টি, মিথিলা একটু শপিংয়ে গেছে, চলে আসবে, তুমি গিয়ে ওর রুমে বসো, আমি নাস্তা ব্যবস্থা করি। আমি, আন্টি এগুলো আপনার জন্য, আর এগুলো আঙ্কেলের জন্য। উনাদের জন্য নিয়ে আসা গিফটগুলো দিলাম। আর, আমি গিয়ে উপরে বসছি, মিথিলা যখন আসবে তখন এই শাড়িটা দিয়ে বলবেন পরতে, আমি উপরে আছি, সারপ্রাইজ দিব। আন্টি, ঠিক আছে। তারপর আমি খুব এক্সাইটেড মিথিলাকে দেখার জন্য। এতদিন দূরে থেকে খুব কষ্ট পেয়েছি আর খুব কষ্ট দিয়েছি ওকে, কিন্তু আর না। মিথিলা রুমে গিয়ে আমি ব্যালকনিতে বসে আছি, একটু পর দেখা মিথিলা একটা ছেলের সাথে বাইকে খুবই কাছাকাছি বসে আছে। মিথিলা ছেলেটার গলা জড়িয়ে ধরে বসে আছে। আমার খুব খারাপ লাগলো, প্রচণ্ড রাগ রাগ হতে থাকলো, তাও এরপরে কি হয় তা দেখার জন্য লুকিয়ে পড়লাম। এদিকে মিথিলা বাসায় ঢোকার সাথে সাথে ওর মা বলল, মা, মিথিলা এই শাড়িটা পরতো। মিথিলা, কেন? মা, কারণ তো আছে, যা এইটা পরে সুন্দর করে রেডি হয়ে আয়। অনিক, আচ্ছা ফুপি কি হয়েছে, এভাবে শাড়ি পরতে বলছে কেন? মিথিলার মা, পরে বলবো। এটা বলে মিথিলার মা রান্না ঘরে চলে যায় আবার। মিথিলা শাড়িটা নিয়ে নিজের রুমে চলে আসে। এরপর, নিজের পরনের থাকা ড্রেসটা খুলে প্রায় অর্ধনগ্ন হয়ে যায়। তখনই অনিক ভেতরে আসে আর বলে, অনিক, বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে রে। মিথিলা, এই অনিক তুই এখানে আসলি কেন? আমি চেঞ্জ করছি, চলে যায় এখান থেকে প্লিজ। অনিক, না গেলে কি করবি? আস্তে আস্তে কাছে আসতে থাকে। প্রায় মিথিলার ঠোঁটের কাছে চলে গেছে, তখনই। পর্ব 9। অনিককে কাছে আসতে দেখে মিথিলা বলে, মিথিলা, এই তুই এখানে আসছিস কেন? এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে অনিক। আমি কিন্তু মাইর দিব তোকে। কিন্তু অনিক কোন কথা না শুনে মিথিলার একদম কাছাকাছি চলে যায়। একদম ঠোঁটের কাছাকাছি, তখন আর আমি আড়ালে থাকতে পারলাম না, আমি সরাসরি গিয়ে অনিককে লাথি দিয়ে ফেলে দিলাম। মিথিলা আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরল। আমি মিথিলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দিলাম একটা চড়, তারপর বললাম, আমাকে একদম স্পর্শ করবি না। এই ছেলের সাথে তোর কি? মিথিলা, সিয়াম তুমি ভুল বুঝো না, ও হচ্ছে আমার মামাতো ভাই, ও আমাদের অফিসে চাকরি করে, তাই আমাদের বাসায় থেকে অফিস কাছে, তাই এখানে থাকে। আমি, চুপ, তোকে আমি একটা কথাও বলতে বলছি, চরিত্রহীন একটা। তোর ওই অপবিত্র মুখে আমার নাম কখনো মুখে আনবি না। স্বামী থাকতে যে মেয়ে অন্য একটা ছেলের সাথে জোরাজোরি করে বাইকে আসে, অবশ্যই সেই মেয়ে কোন ভালো মেয়ে না। তুই আমাকে ডিভোর্স দিতে চাইলি না, আমি তোকে ডিভোর্স দিচ্ছি। কারণ তোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। স্বামী থাকতে অন্য ছেলের সাথে সম্পর্ক রাখা কোন ভালো মেয়ের কাজ না। এই বলে আমি চলে আসলাম সেখান থেকে। কোন কিছু না বলে সোজা চলে গেলাম বাসায়। বাসায় আসার সময় এক প্যাকেট সিগারেট নিয়ে আসলাম। কাউকে কিছু না বলে লুকিয়ে লুকিয়ে চলে আসলাম ছাদে। এসে এক কিনারে বসে বসে সিগারেট টানছি আর ভাবছি, কত সুন্দর জীবন ছিল আমাদের, কি দোষ করেছিলাম আমি? বিদেশে গিয়ে যোগ্যতা অর্জনে কি আমার ভুল হয়ে গেছে? আমাকে কেন ঠকালে মিথিলা? হঠাৎ হাতে ব্যথা অনুভব করলাম। ভাবনা থেকে বেরিয়ে হাতের দিকে তাকালাম, দেখি সিগারেট জ্বলতে জ্বলতে শেক লেগেছে। আমি সিগারেটটা ফেলে আরেকটা ধরালাম, চারপাশে তাকিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে। আমার শার্টের দিকে তাকিয়ে দেখি শার্ট চোখের পানিতে ভিজে গেছে। মিথিলার কথা মনে হতেই আবার সিগারেট খাওয়ায় মনোযোগ দিলাম। এদিকে মিথিলা কান্না করছে দেখে অনিক এগিয়ে এসে বলছে, অনিক, দেখো তোর যোগ্য না, তোর সম্পত্তির লোভে তোকে বিয়ে করেছে, আর আজকে দেখলি না তোকে চরিত্রহীন বলল। আমি বলি কি, ও তোকে ডিভোর্স দিবেই, আমি তোকে বিয়ে। আর কিছু বলতে দিল না। মিথিলা ঠাস ঠাস করে দুইটা চড় দিল আর বলল,
মিথিলা, তুই একটা কথাও বলবি না। তোর জন্যই আজকে আমার এই পরিণতি। তোকে আমি দেখে নেব। এইটা বলে মিথিলা কান্না করতে করতে ওর মার কাছে যায়। মিথিলাকে কান্না করতে দেখে ওর মা বলে, মা, মিথিলা কি হয়েছে? সারপ্রাইজ পেয়ে কেউ এভাবে কান্না করে? কই সিয়াম কই? মিথিলা, ও চলে গেছে মা অনিকের জন কান্না করতে করতে বলে। মা, কেন কি হয়েছে? তারপর মিথিলা সবটা খুলে বলে ওর মার কাছে। সবটা শুনে মিথিলাম মার রাগটা একদম আকাশ বরাবর। তখনই অনিক সেখানে আসে। আনিক কিছু বলার আগেই মিথিলার মা ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলে, মা, বল হারামজাদা তুই এমনটা কেন করলি? আমার মেয়ের জীবনটা নষ্ট কেন করলি? আমি তোকে ছেলের মতো আদর করতাম আর তুই কিনা এই প্রতিদান দিলি। এমন সময় মিথিলার আব্বু হাজির। মিথিলার আব্বুর সামনেই অনিক বলে, অনিক, আমি মিথিলাকে খুব ভালোবাসি তাই আমি এমনটা করেছি। আমি মিথিলাকে বিয়েও করতে চাই। মিথিলার আব্বু, কি হচ্ছে কি এখানে? বিয়ে হয়ে গেছে এসব বলতে লজ্জা করছে না তোর? আর কি হয়েছে বলতো? মিথিলার মা তার বাবার কাছে সবটা খুলে বলে। সেটা শুনে মিথিলার বাবা অনিকে বাবা মাকে ফোন করে আসতে। এদিকে রাত 11টা বাসায় সবাই চিন্তিত কারণ এখনো বাড়ি ফিরেনি। সিয়ামের মামা সিগারেট খাওয়ার একটা অভ্যাস আছে তাই সে ছাদে চলে যায় সিগারেট খেতে। সিয়ামের মামা ছাদে গিয়ে দেখতে পায় সিয়াম এক কোনায় পাগলের মতো বসে বসে সিগারেট খাচ্ছে আর কান্না করছে। তখনই সিয়ামের মামা গিয়ে সিয়ামের হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দেয় আর সিয়ামকে একটা থাপ্পড় মারে, আর বলে, মামা, তুই সিগারেট খাওয়া শিখি কবে? আর তুই এখানে বসে আছিস আর আমরা সারা এলাকা তোকে খুঁজছি। আর তোর কি হয়েছে এভাবে কান্না করছিস কেন? আমি, মামা দুঃখিত, আমি আর এমনটা করব না। তুমি যা বাবাকে বলো না উনারা কষ্ট পাবেন। মামা, তা না হয় বুঝলাম, তুই এখানে বসে কান্না করছিস কেন তাই বল। আমি, কিছু না মামা। মামা, আমি তো তোর আপন কেউ না তাই বলতে পারছিস না। আমি উপায় না পেয়ে বলেই ফেললাম সবটা মামাকে। মামা বলে, মামা, চল তোকে আর আমি এই দেশে রাখব না। আমাদের সাথে নিয়ে যাব। তুই এখানে থাকলে ভালো থাকতে পারবি না। আমি, মামা আমি কোথাও যাব না। আমি এর শেষটা দেখে ছাড়ব। মামা, আচ্ছা চল, সবাই তোর অপেক্ষায় আছে। এদিকে মিথিলা বলে, মিথিলা, বাবা সিয়ামের বাসায় চলো, না জানি সিয়াম নিজের কোন ক্ষতি না করে ফেলে। আব্বু, আচ্ছা চলো আগে ওখানেই যাই। তারপর অনিককে একটা রুমে বন্ধ করে দিয়ে মিথিলা আর তার বাবা মা চলে আসে সিয়ামদের বাসায়। এত রাতে মিথিলার পরিবারকে দেখে সিয়ামের পরিবার অবাক। মিথিলার মা বলে, মিথিলার মা, বেআইন সিয়াম কই? মা, কেন ও তো এই মাত্র কোথা থেকে যেন এসে ঘরে গেল। কেন কি হয়েছে বেআইন? মিথিলার মা, আমি আপনাদের বলছি, আগে মিথিলা সিয়ামকে নিয়ে আয়। তারপর মিথিলা চলে যায় সিয়ামকে আনতে আর মিথিলার মা বলে, মিথিলার মা, আসলে বেআইন ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে মিথিলা সিয়ামের রুমে গিয়ে দেখে সিয়াম বিছানায় শুয়ে শুয়ে সিগারেট খাচ্ছে আর কান্না করছে। মিথিলা গিয়ে সিগারেটটা হাত থেকে নিয়ে ফেলে দিল। আমি, এই তুই আবার আমার সামনে আসছিস? আমি তোকে বলেছে না তুই আর কখনো আমার সামনে আসবি না। আমার জীবন থেকে তো সব সুখ শান্তি কেড়ে নিলে, এখনই সিগারেটটার সাথে একটু কষ্ট কমাচ্ছি তাও তো সহ্য হচ্ছে না। মিথিলা, প্লিজ আমার কথা একবার শোনো, তুমিও প্লিজ আমার মতো ভুল করো না কথা না শুনে সিদ্ধান্ত নিও না। আমি, আচ্ছা বল কি বলবি, বলে তাড়াতাড়ি চলে যা তোকে আমার সহ্য হচ্ছে না, কোন চরিত্রহীন মেয়ের সাথে বেশিক্ষণ থাকতে চাই না। মিথিলা কথাটায় আরো বেশি কষ্ট পায়। তাও বলে, মিথিলা, কালকে আমাদের বাসায় আসবে যেহেতু প্রশ্নটা এখন আমার চরিত্রের উপর আসছে, সেহেতু আমি এটাকে মিথ্যা প্রমাণ করবই, তারপর আমি তোমার জীবন থেকে দূরে সরে যাব অসুবিধা নেই। প্লিজ কালকে সকালে আমাদের বাসায় এসো। কান্না করতে করতে এইটা বলেই মিথিলা চলে যায় সেখান থেকে। আমার কোন ইচ্ছা নেই মিথিলাদের বাসায় যাওয়ার। আমি ঘুমানোর ট্রাই করলাম।
পরদিন সকালে মা বাবা সবাই মিথিলাদের বাসায় যাচ্ছে, আমি যাব না। কিন্তু মামা আমাকে এক প্রকার জোর করেই নিয়ে গেলেন। যাওয়ার পর দেখলাম, অনিকার সাথে একজন মহিলা আর একজন পুরুষ বসে আছে, সম্ভবত তার মা বাবা। পাশে মিথিলার সব বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। একটু পর আঙ্কেল আন্টি আসলো, এসে অনিককে সবার সামনে জিজ্ঞেস করল, আঙ্কেল, অনিক আমি যা প্রশ্ন করি সঠিক সঠিক উত্তর দিবে। বলো কেন করলে এমনটা, আগে তো এমন ছিলে না? অনিক, চুপচাপ। আঙ্কেল, কি হচ্ছে বলো, অন্যথায় আমি পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। অনিকের বাবা, কি হলো, কথা বলছিস না কেন? জবাব দে হারামজাদা। অনিক, আমরা এমনটা করেছি কারণ আমি মিথিলাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আঙ্কেল, আমরা মানে, তোর সাথে আর কে আছে? অনিক, আবার চুপচাপ। অনিকের বাবা অনেককে ঠাস করে একটা চেয়ার দিয়ে বলল, অনিকের বাবা, কথা বল হারামজাদা, তোর জন্য আমাদের মান ইজ্জত সব শেষ। অনিক, আমার সাথে তমাও ছিল। আপনারা যখন 5 বছর আমাদের ওখানে ছিলেন তখন আমি মিথিলাকে পছন্দ করতে শুরু করি, কিন্তু কখনো বলতে পারি নাই। এখন যখন শুনি মিথিলার বিয়ে হয়ে গেছে তখন আমার খুব কষ্ট হয়। তখন একজন আমাকে এসব করার বুদ্ধি দেয়, তাই প্রথমে আমি আপনাদের অফিসে যোগ দেই, তারপর আবার মিথিলার সাথে বন্ধুত্বপূর্ণ করতে থাকি, আর কালকে যখন সিয়াম আসে তখন আমি খবর পাই ওর কাছে থেকে। সিয়ামের কাছে মিথিলাকে খারাপ বানানোর আমি ইচ্ছে করেই ওকে বোরকা ছাড়া শপিং মলে নিয়ে যাই আর আসার সময় ঘন ঘন ব্রেক করি, তাই যাতে আমার একদম কাছে এসে পড়ে মিথিলা। এর ছবি তুলেছি, আপনার কাছে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই আরো খারাপ ভাবে মিথিলা ফেঁসে যায়। সবকিছু শুনে সবাই অবাক, একটা সিনেমার কাহিনী। আমি অবাকেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছি, আমার পিছনে এত বড় ঘটনা ঘটে গেল। তখনই আঙ্কেল আবার জিজ্ঞেস করল, আঙ্কেল, আচ্ছা তাহলে বলো তোমার সেই সহযোগীকে? তারপর অনিক তমার দিকে ইশারা করে বলল, অনিক, তমা আমাকে সব বিষয়ে সাহায্য করেছে। এটা শুনে তমা দৌড়ে পালাতে নিলে মিথিলা ধরে ঠাস ঠাস করে কয়েকটা চড় দেয়। তারপর কান্না করতে করতে বলে, মিথিলা, আমি তোর কি কি ক্ষতি করেছি বল? দুইবার আমার সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করলি? বল। তমা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি সিয়ামকে যে প্রথম দেখাতেই ভালো লেগে যায় এবং ভালোবেসে ফেলি, তার জন্যই আমার এমনটা করা। এখন আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা কর। তখনই। পর্ব 10। তমা নিজের করা ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। তখন মিথিলা বলে, মিথিলা, ক্ষমা তোকে আমি কখনো করব না। আমার স্বামীর দিকে হাত দিস তুই। তমা, আমার এমনটা করা উচিত হলে আমাকে ক্ষমা করে দেও। আর কখনো আমি এমনটা কারো সাথে করব না। আঙ্কেল, মিথিলা ওকে ছেড়ে দাও, ওর বাবা মাকে ডেকে আনিক আর তোমার বিয়ে দিয়ে দিব, এটাই হবে ওদের শাস্তি। এটা শুনে সবাই বলল, সবাই, এটা কি ঠিক হবে? তমা অনেক ভুল করে ফেলেছে তাই বলে বিয়ে দিতে হবে? আঙ্কেল, বিয়েতে যদি ওদের মতো না থাকতো ওরা বলতো। কিন্তু ওরা কোন অমত প্রকাশ করছে না, তাহলে আপনাদের সমস্যা কোথায়? এরপর তোমার বাবা মাকে ডেকে আনা হলো, তারা এসে সবটা শুনে বিয়েতে অমত করে নাই। সাথে সাথে কাজী ঢেকে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। তারপর আঙ্কেলকে সবাইকে বলল, সবাই, আচ্ছা সব ঝামেলা শেষ, তাহলে এবার আমরা আসি। আঙ্কেল, নাস্তা করে গেলে খুশি হব। এরপর সবাই একসাথে নাস্তা করলাম, তারপর সবাই চলে গেল। এবার বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে সোজা বাহিরের দিকে চলে আসছিলাম, তখন আব্বু আম্মু পিছন থেকে ডাকলো, আমি না দাঁড়িয়ে চলে আসলাম। কিসের জন্য দাঁড়াবো আমি? আমার দাঁড়ানোর মতো তো কোন কারণ নাই। আমি একটা রিকশা নিলাম, তারপর আড্ডা খানার দিকে চলে আসলাম। এদিকে আমাকে এভাবে চলে আসতে দেখে মিথিলা খুব কষ্ট পায়। এটা বুঝতে পেরে আঙ্কেল আন্টি, আম্মু আব্বু বলে, সবাই, মা তুই কি পারবি সিয়ামের ভুল ভাঙ্গাতে? মিথিলা, আমি আমার জীবন দিয়ে হলেও ওর ভুল আমি ভেঙ্গে ছাড়ব, তোমরা চিন্তা করো না।
তোমরা শুধু দোয়া করো। আম্মু, আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে। আঙ্কেল আন্টি, আচ্ছা মিথিলা, এখন থেকে ওই বাসায় যাবি না, এখানে থাকবি কিছুদিন? মিথিলা, আমার ওখানে যাওয়া লাগবে। কারণ সিয়ামের ভুল ভাঙ্গাতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। সবাই, কি বুদ্ধি? মিথিলা সবটা বলল। আপনারা সাথে থাকেন, জানতে পারবেন। আম্মু, এমন বুদ্ধিমতী মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়ে খুশি হলাম। এতে কাজ হবে নিশ্চয়ই। তারপর মা বাবা মিথিলাকে নিয়ে আসলো আমাদের বাসায়। মামা মামি আমাকে খুঁজতে লাগলো। এদিকে আমি বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা করলাম। বিদেশ থেকে আসার পর তাদের সাথে কথাই হয়নি। সবার সাথে কুশল বিনিময় করার পর গত 2 দিনে ঘটে যাওয়া সব ঘটনা সবার সাথে শেয়ার করলাম। সবটার শুনে বন্ধুরা বলল, বন্ধুরা, সবটাই শুনলাম, কি করব বল, মিথিলারও দোষ আছে। তবে তুই স্বচক্ষে যেভাবে দেখলি ও নিজের কাপড় রক্ষা করার জন্য তখন কিছু করতে পারে নাই। সবকিছু ভুলে গিয়ে মিথিলাকে মেনে নেওয়া উচিত। আমি, বলছিস? সবাই, হুম, তবে বাকিটা তোর ব্যাপার। মিথিলা তোকে অনেক ভালোবাসে, আর তাছাড়া তুই যাওয়ার পরে আমরা কখনো খারাপ কিছু দেখি নাই ওর ব্যাপারে। আমি, হুম, তাহলে মেনে নেয়া যেতে পারে, তবে একটু শিক্ষা দিতে হবে। আমি বলার পরেও অন্য অন্য ছেলের সাথে বাইরে ঘুরতে যায়। সবাই, হুম, তাও ঠিক। আচ্ছা, অনেকটা সময় হলো, আমরা তোর বাসায় যাই না, চল তোর বাসায় যাব আজকে। আমি, আচ্ছা চল। তারপর সবাইকে নিয়ে বাসায় আসলাম। এসে দেখি মিথিলাও আসছে। আমি আম্মুকে কিছু নাস্তার ব্যবস্থা করতে বললাম। বন্ধুরা সবাই নাস্তা করে মামা মামির সাথে পরিচিত হয়ে কিছুক্ষণ কথা বলে যার যার মতো চলে গেল। তখন মামা মামি আমাকে বলল, মামা, সিয়াম মিথিলাকে ক্ষমা করে দাও, ও নিজের ভুল বুঝতে পেরেছে। আমি, মামা, আমি মিথিলাকে মানা করেছিলাম যেন সে যদি কোন প্রয়োজনে বাহিরে আমার অনুমতি নেয়, অথবা আমার আম্মুর অনুমতি নেয়, আর আমার অনুমতি নিয়ে গেল তার নিজের বাসায়। তারপরে কোন সাহসে অন্য একটা ছেলের সাথে বাহিরে গেল শপিংয়ে। মামি, দেখ বাবা, ওর ভুল হয়ে গেছে, স্বীকার করেছে, অনেক কান্নাকাটি করছে, ক্ষমাও চেয়েছে, এখন তোরা তো স্বামী স্ত্রী, ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করে দিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যাও, জীবনটা উপভোগ করো। আমি, আমার তা মনে হচ্ছে না। ও একবার যে কাজ করেছে বারে বারে সে কাজ করবে না, এর কোন গ্যারান্টি আছে? মামা, হ্যাঁ, একটা বার সুযোগ দিয়ে দেখিস। আমাদের বিশ্বাস এমনটা করবে না ও। আমি আর কোন কিছু না বলে রুমে এসে শুয়ে পড়লাম। আমারও মনে হচ্ছিল মিথিলাকে একটা সুযোগ দেয়া উচিত। কিছুক্ষণ পর মিথিলা কিছু ফল নিয়ে আসলো, এসে বিছানায় বসলো। আমি কিছু বললাম না। তারপর মিথিলা বলছে, মিথিলা, সিয়াম, আমি আর এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। আমি তোমার সব কথা মেনে চলবো, তাও তুমি আরেকটা বার সুযোগ দাও। আমি তোমার জন্য জীবন দিতেও রাজি। আমি আগে জানলে ওর সাথে মিশতাম না। আমাদের এখান থেকে বাবার ট্রান্সফার হওয়ার পর থেকে ওর সাথে ছিলাম, কোন খারাপ নজরে আমার দিকে তাকাই নাই। তাই আমি ওকে বিশ্বাস করতাম। আমি, চুপ, আমার সামনে আর ওর কথা নিবে না? কি বললে আমার সব কথা মেনে চলবে? আমার আর বিশ্বাস হয় না। মিথিলা, আমি তোমার বিশ্বাস অর্জন করার জন্য সবকিছুই করতে রাজি। আমাকে আর একটা সুযোগ দাও। আমি মনে মনে চাচ্ছি আর একটা সুযোগ দিতে। আপনারা যত চাই বলুন। ভালোবাসার মানুষের দেওয়া আঘাত ভুলে যেতে তার দেওয়া অল্প একটু যত্নই সবকিছু ভুলিয়ে দেয়। মিথিলা, প্লিজ, আমি তোমার পায়ে পড়ি, আরেকটাবার সুযোগ দাও। আমি তোমার সব কথা মেনে চলব। আগেও বলছি, এখনো বলছি, তোমার জন্য আমি জীবন দিতেও রাজি। আমি, তাহলে দেও জীবন দেখি। মিথিলা আর দেরি করল না, ফলের ঝুড়ি থেকে ছবিটা নিয়ে হাতের কবজি বরাবর টান মারল। সেখান থেকে অনবরত রক্ত পড়ছে। আমি তাড়াতাড়ি ওর হাত চেপে ধরে বললাম, আমি, তুমি এটা কি করলে? আমি তোমাকে ক্ষমা করেছি বলেই তো তোমাকে মজা করে বললাম জীবন দিচ্ছে, এখন তুমি কি করলা এটা? হাসপাতালে চালো তাড়াতাড়ি, খুব অস্থির হয়ে। মিথিলা, আমি আমার কথা সব সময় এভাবেই রাখব।
তুমি আমাকে সুযোগ দিয়েছ, এটাই আমার সৌভাগ্য, তবে মনে হচ্ছে না সৌভাগ্য বেশিক্ষণ থাকবে। কান্না করে। আমি, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। মিথিলাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছি। মিথিলার এই অবস্থা দেখে মামা এগিয়ে এলো এবং হাসপাতালে নিতে সাহায্য করছে। মিথিলার হাতটা খুব বাজে ভাবে কেটে গেছে, প্রচণ্ড শক্তি দিয়ে টান মারা হয়েছে। অনবরত রক্ত পড়েই যাচ্ছে। হাসপাতালে নেওয়ার পথে মিথিলা অজ্ঞান হয়ে পড়ে। মামা বলে, মামা, এটা কি করেছিস সিয়াম? ওকে মেনে নিবে না, ক্ষমা করবে না, তাই বলে এভাবে শাস্তি দিবি? তোর থেকে এটা আশা করে নিয়েছি আমি। ছি। আমি, মামা একটা কথা বলার সময় না, আমি তোমাকে সবটা বলছি, আগে ওকে হাসপাতালে নিয়ে যাই। তারপর ইমার্জেন্সি ভাবে মিথিলাকে হাসপাতালে ভর্তি করলাম। অনেকটা রক্ত পড়ে গেছে, তাই এক ব্যাগ পরিমাণ রক্ত লাগবে। ডাক্তার বলছে বি পজিটিভ দরকার। মামা, আমি দিব আমার রক্তের বি পজিটিভ। ডাক্তার, আসেন আপনি। এদিকে বাসায় ফ্লোরে রক্ত দেখে মামি আমাকে আর মামাকে ফোন করছে। আমি ফোন রিসিভ করে বললাম, মামি মিথিলার হাত কাটেছে, তাই ওকে নিয়ে একটু হসপিটালে আছি, চিন্তা করো না। মামি, কোন হাসপাতালে বল, আমরা আসছি। আমি, সদর হাসপাতালে আছি। একটু পর মামা রক্ত দিয়ে বেরিয়ে আসলো, তারপর বলল, মামা, বলতো কি হয়েছে? আমি, সবটা খুলে বললাম। মামা, এভাবে বলা উচিত হয়নি তোর, আগে জানানো উচিত ছিল ওকে। এখন দেখ কি করে বসলো মেয়েটা। মামা আর আমি বসেছিলাম বেঞ্চের উপর। একটু পর আম্মু এসে সজোরে আমার গালে থাপ্পড় দিল। আম্মু, তুই কি করেছিস এটা? তুই হয়তো মিথিলাকে নিয়ে ঘর সংসার করবি না, তাহলে বলে দিলেই পারিস। মেয়েটা কিভাবে আহত করার কি দরকার? ওর বাবা মাকে খবর দিয়ে ওকে আমি ওর বাবা মার কাছে দিয়ে দিব। তোর রাখতে হবে না, তুই না ওকে ভালবাসতি, তাহলে এটা কিভাবে করলি? আমি, আমি মাথা নিচু করে আছি। তখনই পাশে থেকে মামা মাকে বলল, মামা, আরে আরে আগে শোন। সিয়াম কিছু করে নাই ওকে, সবটা বলল। আম্মু, এত বড় ছেলে এমন জ্ঞানহীন হয় কেমনে? তোর কাছে আমি রাখবই না ওকে, তুই আবার এমন কিছু বলবি ও সেইটা করে বসবে। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো। সবাই ডাক্তারকে মিথিলার অবস্থার কথা জিজ্ঞেস করলে বলে, ডাক্তার, রোগীর সুস্থ আছে, জ্ঞান ফিরেছে, এখন রক্তটুকু শরীরে যাওয়ার পর আপনারা নিয়ে যেতে পারেন। সবটুকু রক্ত শরীরে যেতে রাত হয়ে যাবে। আমি, ডাক্তার, আমাকে দেখা করতে পারবো? ডাক্তার, হ্যাঁ, দেখা করতে পারবেন। এবার ডাক্তার চলে গেল, আমরা সবাই রুমের ভিতরে ঢুকলাম। আমি মামার পেছনে থাকায় আমাকে দেখা যাচ্ছে না। মা গিয়ে মিথিলার মাথায় হাত রাখে, মিথিলা চোখ খুলে, তারপর চারদিকে তাকাতে থাকি যেন কাউকে খুঁজছে। মা বলে, আম্মু, এত উতলা হোস না, সিয়াম এখানেই আছে। আর সিয়াম দেখেই মেয়েটাকে কিভাবে কষ্ট দিস? তোর জন্য এত পাগল। তারপর আরো কিছুক্ষণ সবাই কথা বলে আব্বু বলল, আব্বু, সবাই বাইরে চলো, ওদের মধ্যে সবকিছু মিটমাট করতে দাও। তারপর সবাই চলে যাওয়ার পর আমি মিথিলাকে বললাম, মিথিলা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। মিথিলা, তুমি ক্ষমা চাচ্ছ কেন? আমার তো আমার চাওয়ার কথা, আমি তোমার কথা মানি নাই। তার জন্য আমার কপালে এসব। তখনই দুজনে একসাথে বলে উঠলাম, দুজনে, তবে কথা দাও। দুজনে হেসে উঠলাম। আমি বললাম, দেখছো আমাদের মাঝে কত মিল। আচ্ছা, যা বলছিলাম, ভবিষ্যতে তুমিও এমন কিছু করবে না যেটার দ্বারা আমি কষ্ট পাই, আমিও এমন কিছু করব না যেটার দ্বারা তুমি কষ্ট পাও, প্রমিস? মিথিলা, প্রমিস? মিথিলা, অনেকদিন হলো তোমাকে জড়িয়ে ধরি না, একটু জড়িয়ে ধরতে পারি? খুব করুণ ভাবে তাকিয়ে, আমি, তোমার জিনিস, তুমি কি করবে তোমার ইচ্ছে। মিথিলা উঠে আমাকে জড়িয়ে ধরল, আমার বুকে মাথা রেখে কান্না করে দিল। আমার চোখ দিয়েও পানি পড়ছে, তবে এটা দুঃখের কান্না না, একটা প্রাপ্তির কান্না। সমাপ্ত।